হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স। আজকের আলোচনায় আমাদের সাথে উপস্থিত আছেন শিল্পী আমানুল্লাহ, শিল্পী দেওয়ান মিজান, শিল্পী দুলাল ইসলাম, শিল্পী রেজা কে চৌধুরী এবং আমি আরাফাত হোসেন পলাশ। আজকে আহ, শান্তামরিয়মের পরিবারেরই সবাই অংশ, আর সবাই আজকে শান্তামরিয়ম পরিবারেরই অংশ। তারা কোনো না কোনোভাবে কেউ ছাত্র ছিলেন এবং শিক্ষকতায় আছেন। আমরা আজকের আলোচনার যে বিষয়গুলা নিয়ে আসছি সেটা হচ্ছে সমসাময়িক শিল্প ভাবনা, সমসাময়িক শিল্প এবং তার মাধ্যমে চেয়ারম্যান স্যারের স্মৃতিচারণ করা। তো আজকে আমরা যেই শিল্পী মহৎ মানুষগুলা পেয়েছি, আশা করি তাদের সাথে আজকের আড্ডাটা আমাদের জমবে অনেক ভালো। আমি শুরুতেই আহ, আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি এক্স স্মার্কশন গ্রুপকে, যারা এত সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। বরাবরই আমরা আসতে পারছি এই প্রোগ্রামে এবং এই থ্রোতে আমাদের সুন্দর সুন্দর মেসেজ, তথ্য উপাত্ত আমরা একে অপরের কাছে শেয়ার করতে পারছি। তো আজকে যে প্যান্ডামিক ক্রাইসিস আমাদের মধ্যে চলছে, তার মধ্যে একটি ভালো দিক হচ্ছে যে আমরা একটা প্ল্যাটফর্মে এসে আমরা নিজেদের ভালো লাগা, সুন্দর অনুভূতিগুলা একজন আরেকজনের সাথে ভিজুয়ালি কমিউনিকেট করতে পারছি। তো শুরুতেই আমি শিল্পী এবং আমাদের শিক্ষক দেওয়ান মিজান স্যারকে আমি অনুরোধ করব যে বর্তমান সময়ের যে শিল্প চর্চা বাংলাদেশে আছে, তারই ধারাবাহিকতায় শিল্পী মুস্তাফিজুল হক স্যারের যে প্রদর্শনী হচ্ছে প্যান্ডামিক মোড বা করোনা কালের শিল্পের যে গতি প্রকৃতি, তা নিয়ে যেন উনি একটি আমাদের গঠনমূলক আলোচনা উপহার দেয়। শিল্পী দেওয়ান মিজান, প্লিজ। ধন্যবাদ পলাশ। আজকে এতগুলো প্রিয় মুখ দেখে ভীষণ ভালো লাগছে। আর দীর্ঘদিন করোনা ভয়ে বন্দি, সবকিছু মিলিয়ে বেশ প্রাণবন্ত মনে হচ্ছে আজকের এই আড্ডা। তো তোমার প্রশ্নটি একেবারেই কন্টেম্পোরারি। তো বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশের চিত্রকলার গতি প্রকৃতি এবং আজকের যে আলোচিত যে ভার্চুয়াল এক্সিবিশন, মোস্তাফিজুল হক স্যারের ভার্চুয়াল এক্সিবিশন, এই দুটি বেশ সংযোগ রক্ষা করে। আমার মনে হয় যে ভার্চুয়াল এক্সিবিশন বাংলাদেশের চিত্রকলা প্রদর্শনীর ক্ষেত্রে একটি নবতর সংযোজন। এই সংযোজনটা আশা করি অভ্যস্ত হবে, আমাদের মধ্যে অভ্যস্ত হবে এবং এটা এক সময় বেশ জনপ্রিয়তা পাবে। আজকে কেবল শুরু হলো। তো সাদেক এবং মাহমুদ সম্ভবত ওরা দুইজনের চেষ্টায় চিত্রকলা গ্যালারি ওরা প্রতিষ্ঠা করেছে এবং একটা উদ্যোগ নিয়েছে, যে উদ্যোগের প্রথম উদ্যোগটাই এই মোস্তাফিজুল হক স্যারের এক্সিবিশন দিয়ে ওরা শুরু করেছে। ওদেরকে এই জন্য অনেক ধন্যবাদ, অভিনন্দন, অনেক কিছু ওদের জন্য। এবং ওরা এটাকে কন্টিনিউ করবে আশা করি, এবং আরো শিল্পীদেরকে নিয়ে তারা এক্সিবিশন করবে এবং এটা বাংলাদেশের চিত্রকলার প্রেক্ষাপটে এটা খুব জনপ্রিয় একটা ব্যাপার হতে পারে প্রদর্শনীর ক্ষেত্রে। অনেক শিল্পী আছে আমাদের দেশে যারা নানানভাবে এক্সিবিশন করতে চায় এবং হয়তো অর্থের কারণে একেবারে গ্যালারি বুকিং করে নানান কিছু আয়োজন করে এক্সিবিশন করাটা আসলে হয়ে ওঠে না। এটা খুব বাস্তব। তো যদি এরকম হয় যে 3D ভার্চুয়াল গ্যালারি তাদেরকে সুযোগ দেয়, তো তাদের জন্য এটা একটা বিরাট প্লাস পয়েন্ট হতে পারে। আর বাংলাদেশের বর্তমান যে সময় আমরা পাচ্ছি, করোনা আক্রান্ত যে সময়গুলো, বিশেষ করে শিল্পীদের মধ্যে একটা খুব নতুন জোয়ার তৈরি হয়েছে। আমি বলবো, তো এই জোয়ারে যারা হয়তো আগে ছবি আঁকতেন, নানান ছবি আঁকা হয়ে ওঠেনি, এই সময়টা তারা বেশ ভালোভাবে কাজে লাগাচ্ছে।
এটা একটা বিরাট পজিটিভ দিক। এই কারণে করোনাকে ধন্যবাদ দিতে হয় যে করোনা আমাদেরকে দিয়ে অনেক কিছু করিয়ে নিচ্ছে। এ বলছে কিছু করো না, বসে আছো কেন বাড়িতে, কিছু করো না। তো করোনা বলছে কিছু করো না, তো আমরাও করছি। তো এইভাবে আসলে অনেকেই ছবি আঁকার দিকে, কেউ গানের দিকে, কেউ হয়তো বাঁশি বাজাচ্ছে, কেউ হয়তো কবিতা লিখছে, নানান প্রতিভা কিন্তু বের হচ্ছে। এটা একটা বিরাট ব্যাপার। যেরকম ধরো আমরা জানি যে ইয়েতে মিডল এজে যে অন্ধকার যুগটা বলা হইতো, সেই সময় অনেকে বলে যে কোনো কাজ হয়নি। হ্যাঁ, কিন্তু প্রচুর কাজ হয়েছে, এবং ওই প্রচুর কাজের ধাক্কাতেই কিন্তু রেনেসাঁ তৈরি হয়েছে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আমরা হয়তো মনে করি যে একটা বন্ধ্যার সময়, একটা কেজ, সেই সময় কিছু হয় না। আসলে সেই সময় যেই জিনিসগুলো হয়, সেই জিনিসগুলোকে হয় কি আমরা গুছিয়ে দেখতে পারি না, গুছিয়ে বলতে পারি না, কিন্তু বিরাট কিছু হয়ে ওঠে, বিরাট কিছু হয়ে যায়, স্বতঃস্ফূর্তভাবে হয়ে যায়। তো আমি আশা করব যে এই করোনা কালে যেই চিত্রকলাগুলো আমাদের শিল্পীরা আঁকছেন, যারা কবিতা লিখছেন, যারা গান লিখছেন, গান গাচ্ছেন, নানান মাত্রায় যারা নিজেকে প্রকাশ করছেন, সবকিছু মিলিয়ে একটা দারুণ জায়গা তৈরি হবে একসময়। এই করোনা হয়তো থাকবে না, এটা চলে যাবে, কিন্তু সবকিছু মিলে বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, কালচার সবকিছু মিলে একটা সমৃদ্ধ, একটা ঋদ্ধ জায়গা কিন্তু তৈরি হচ্ছে। আমি খুব হলফ করে বলতে পারি যে এটি বাংলাদেশের জন্য বা এটি সারা পৃথিবীর জন্য একটি আশীর্বাদ। এবং যেই কারণে আমি বলবো যে পুরো বিশ্বায়নের যে প্রকৃতিগত প্রপঞ্চগুলো, সেইগুলো কিন্তু সুস্থ হয়ে উঠছে, এবং সেইগুলো কিন্তু একটা দারুণ ভাবে নিজের আসল রূপ এক সময় ছিল সেইগুলোকে সে দেখাচ্ছে। যার প্রমাণ ওই কক্সবাজারের সি বিচে এই পিঙ্ক ডলফিন, যেটি সহজে কিন্তু দেখা যায়নি আমাদের এই অঞ্চলে বিশেষ করে। তো এইরকম ভাবে আমরা যদি কখনো সুযোগ হয় যে একটু জঙ্গলের দিকে যাই, একটু বাগানের দিকে যাই, দেখি যে গাছ যেন একেবারে স্বতঃস্ফূর্ত ভাবে নিজেকে সাজিয়েছে। তার যে বহু বিচিত্র যে সবুজা যে পত্র পল্লব, এগুলো কিন্তু দারুণ একটা ব্যাপার। তো সব জায়গায় আকাশ যেন আরো সুন্দর ভাবে সেজেছে, আকাশ যেন আরো একেবারে আকাশী হচ্ছে, মেঘের যে নানান রকম খেলা, সবকিছু মিলে তো আমার মনে হয় যে একটা রিফ্রেশিং মুডে আসে। এই আমাদের যে গোলাটা, আমাদের যে পৃথিবীটা, এটা একটা রিফ্রেশিং মুডে আসছে। এটা খুব জং ধরে যাচ্ছিল নানান কারণে, আমাদের অত্যাচারে, আমাদের আমরাই তো আসলে এটাকে এটার জন্য দায়ী। তো সবকিছু মিলে চিত্রকলার যে জায়গা এবং চিত্রকলার যে ভাষা তৈরি হচ্ছে এখন, সেইগুলোতে, সেইগুলোর প্রেক্ষাপটে যদি আমি এই ভার্চুয়াল 3D এক্সিবিশনটিকে রিলেট করতে চাই, তো আমি বলবো যে মোস্তাফিজুল হকের যে চিত্রকলা, যে চিত্রকলার ভাষা, চিত্রকলার যে গড়ন, চিত্রকলার যে ক্ষিপ্রতা এবং রেখার যে বলিষ্ঠতা, এই বিষয়গুলো কিন্তু দারুণভাবে এক ধরনের দ্রোহ তৈরি করছে। এবং এই দ্রোহটা হচ্ছে করোনার বিরুদ্ধে দ্রোহ। সে একটা রূপকের মধ্য দিয়ে বোঝাতে চাচ্ছে যে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, আমরা দুর্বল না, আমরা শক্তিশালী, আমাদের অনেক কিছু করবার আছে এবং অনেক কিছু দেখিয়ে দেওয়ার ব্যাপার আছে। এবং এইটা সবাইকে নিয়ে চমৎকার ভাবে এই আয়োজনটা হতে পারে। যেরকম আমি তার একটি ছবিতে দেখেছি যে ইগলের যে সৈন্য দৃষ্টি, ইগলের যে ডানার বিস্তার এবং তার যে কালার এবং সবকিছু মিলে যে অসম্ভব এক পার্থিব বিস্তার আমার কাছে মনে হয়েছে। আর একটি বিষয় হচ্ছে যে ওই ঈগলের ডানায় মনে হচ্ছে ঈশ্বরের একটা ছায়া আমি পাচ্ছি। তো এই যে ঈশ্বরের ছায়া ঈগলের ডানায় যে রূপকের মধ্য দিয়ে উনি প্রকাশ করতে চাচ্ছেন, সেইগুলো কিন্তু আমাদের চিত্রকলার জন্য এবং সর্বোপরি আমাদের মানুষের মননশীলতাকে ধরে রাখবার জন্য এবং আমাদেরকে সাহসী করে তুলবার জন্য এটি একটি বিরাট রূপক। তো আমার মনে হয় যে আমরা তার চিত্রকলা গুলোকে নিয়ে যদি সঠিকভাবে, সুন্দরভাবে একটু খেয়াল করি, একটু দেখবার প্রয়াস করি, তাহলে সেখান থেকে কিন্তু আমাদের ভিতরে এক ধরনের ঘুরে দাঁড়াবার, এক ধরনের
রুখে দাঁড়াবার এক ধরনের দ্রোহ তৈরি হবে, যে দ্রোহটা সত্যিকার অর্থেই আমাদের এই করোনাকালে দারুণভাবে কাজে লাগতে পারে, শিল্পীদের জন্য, শিল্প প্রেমীদের জন্য, সাধারণ মানুষের জন্য। মোস্তাফিজুল হক স্যার উনি আসলে সত্যিকার অর্থে একজন মানব দরদী মানুষ, একজন সত্যিকার অর্থে শিল্পের যে প্রণোদনাগুলো আছে সেইগুলোকে নিয়ে উনি ভাবেন, এবং একই সঙ্গে দুটো চরিত্র তার মধ্যে পাওয়া যায় যেটা আসলে খুব বিরল। সেটা হচ্ছে সাংগঠনিক তৎপরতায় উনি বেশ বলিয়ান, এবং একই সঙ্গে শিশু চিত্রকলার যে নরম দিকটি আছে সেই দিকটিকেও উনি নিজের মধ্যে জারিত করেন, এবং সেইভাবে শিশুদের জগতে ঢুকে শিশুর অবচেতন থেকে শিল্পের যে সত্যটা আছে সেটাকে তুলে আনবার চেষ্টা করেন। এটি কিন্তু একটা বিরাট ব্যাপার। সংগঠনের মতো কঠিন জটিল বিষয়গুলোকে উনি হজম করেন এবং দারুণভাবে সেটাকে প্রকাশ করেন এবং সেটাকে প্রতিপালিত করেন, এবং একই সঙ্গে শিশুর যে নরম ঘটনাটি একেবারেই পেল তরল, হ্যাঁ, অবচেতনের যে কাল্পনিক একটা খেলা সেইগুলোকে ধরেন। এটি কিন্তু দারুণ ব্যাপার। এক ধরনের শক্ত এবং নরম দুইটার একটা কম্বিনেশন করে উনি যে ভাবে থেকে এগিয়ে নিচ্ছেন, আমার কাছে খুব ফিরতে ফিরতে কথা হতো যে আপনার যে এইরকম গতিমান এবং বলিষ্ঠ যে রেখা, যে রেখার চলন ভঙ্গি, এই রেখা দিয়ে কিন্তু আপনি দারুণভাবে শিশু চিত্রকলার দিকে যে নানাবিধ আকার আকৃতি তৈরি করেন, এই বিষয়গুলোকে ক্যানভাসে আনা যায় কিনা। এবং সেই সময় উনি বলতেন, হ্যাঁ মিজান, আমার প্ল্যান আছে। আমি বলতাম যে করেন, এটা একটা বিরাট ঘটনা তৈরি হবে। তো হয়তো উনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, অনেক কাজের চাপ থাকে, আর তার উপরে আরো অনেক বিষয়ের সঙ্গে উনি জড়িত, একই সঙ্গে 3-4টে স্কুল ওনাকে চালাতে হয়, তারপরে আছে আরো অনেক কাজ আছে ওনার, সবকিছু মিলে হয়তো ওইভাবে সময় উনি দিতে পারেন আমি মনে করি। কিন্তু এই করোনার আশীর্বাদ তাকে দিয়ে সেই সময়টা তুলে এনেছে, সেই যে জমানো যে শক্তি, জমানো যে অভিলাষ বা লিপসা, সেইগুলোকে বের করে এনেছে এই করোনা। সেই কারণে মোস্তাফিজুল হক স্যারকে বলবো যে করোনাকে যেন একটু স্পেশালি ধন্যবাদ উনি দিয়ে দেন, আমার মনে হয় দেওয়া উচিত। এবং ওনার যে 35টি ছবি, এই 35টি ছবি যদি আমরা সত্যিকার অর্থে একটু ভালোভাবে খেয়াল করি, উনি কি আঁকেন? উনি আসলে মোরগের যে গ্রীবাভঙ্গি, হ্যাঁ, লড়াই করা মোরগের যে গ্রীবাভঙ্গি ওটাকে আঁকেন। উনি ষাঁড়ের যে বলিষ্ঠ দ্রোহ সেটাকে আঁকেন। তারপরে উনি আঁকেন হচ্ছে ঘোড়ার যে তেজদীপ্ত যে, হ্যাঁ, লম্ফ, ওটাকে উনি আঁকেন। উনি ঈগলের যে বিস্তার, হ্যাঁ, একটা সৈন্য দৃষ্টি, সেটাকে উনি আঁকেন। একটু খেয়াল করলে কিন্তু বোঝা যায় যে সমস্ত বিষয়গুলোর মধ্যে এক ধরনের ঘুরে দাঁড়াবার শক্তি, এক ধরনের দ্রোহ, এক ধরনের জিজ্ঞাসা, এইগুলো উনি আসলে প্রবাহিত করতে চান আমাদের মধ্যে। আমরা যারা শিল্পপ্রেমী, আমরা যারা সাধারণ, যারা আমরা করোনা কালে আক্রান্ত হয়ে দারুণভাবে নিরীহ গোবেচারার মতো চার দেয়ালের মধ্যে বন্দী হয়ে আছে জায়গা, আমি মনে করি মোস্তাফিজুল হক স্যারের এই জায়গাটি একটা দারুণ ঘটনা তৈরি করেছে আমাদের মধ্যে। ধন্যবাদ। অসাধারণ আমরা বর্ণনা পাই। আসলে এই ধরনের আড্ডার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এক একজন মানুষ বা একজন শিল্পী, একজন সাহিত্যিক এই সময়কে কিভাবে দেখছে, কিভাবে অবলোকন করছে, সেটার যে শেয়ারিং, সেটা অত্যন্ত একটি উঁচু মানের কি বলবো দেখা এবং শেয়ারিং। তো দেওয়ান মিজান স্যার তো আমার মনে হয় যে উনি যেইভাবে ছবি আঁকেন, তার কল্পনা পটে বা ক্যানভাসে, তারই একটি সুন্দর বর্ণনা কথা উনি শুনতে আমাদেরকে। পাচ্ছি না, পলাশ, কথা শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন অন্যরা? হ্যালো, হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, সব শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। সো পলাশ, কথা শোনা যাচ্ছে না। আমি মুগ্ধ হয়ে শুনেছি দেওয়ান মিজান স্যারের কথা, অসাধারণ বলেছেন। তো আমরা আজকের আলোচনায়
শিল্প, তার গতি প্রকৃতি এবং আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারের যে শিল্পের প্রতি তার ভালোবাসা, সে যে একটা শিল্প চর্চার যে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছেন, এবং আমরা শিল্পীরা এই প্ল্যাটফর্মে এসে নানান জন নানান ভঙ্গিমায় নানান দৃষ্টিকোণ থেকে কাজ করার সুযোগ পাচ্ছি, সেটা একটি বিরাট ব্যাপার, বিরল ব্যাপার। তো আজকের যে সময় প্যান্ডামিক সিচুয়েশন, সেই সিচুয়েশনের আমি বলবো যে একজন স্বনামধন্য শিল্পী আমাদের মাঝে আছেন, আমানুল্লাহ স্যার। উনি নিজেও প্রতিনিয়ত ছবি আঁকেন, ওনার ছবিগুলো আমরা ফেসবুকে সবসময় দেখি। খুব খুব ইন্টারেস্টিং টেক্সচারিং, কম্পোজিশন আমার কাছে অসাধারণ মনে হয়। তো আমি এখন এইবার এই প্রসঙ্গে আমি জানতে চাইবো যে আমানুল্লাহ স্যারের বর্তমান সময়ের প্রেক্ষাপটের যে শিল্প চর্চা এবং শিল্পী মুস্তাফিজুল হক স্যারের যে শিল্প প্রয়াস এবং আমাদের মাননীয় চেয়ারম্যান স্যারের যে প্রচেষ্টা, তার যদি একটি সুন্দর কি বলবো উপস্থাপনা আমাদের কে দিতেন আপনার দৃষ্টিভঙ্গিতে, আমরা উপকৃত হতাম। প্লিজ আমানুল্লাহ স্যারকে বলছি কিছু বলার জন্য সে প্রসঙ্গে। ধন্যবাদ আরাফাত হোসেন পলাশ। ধন্যবাদ অন্যদেরকে আমাকে কথা বলতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে কি বলবো, প্রথমেই আমি চেয়ারম্যান স্যার ইমামুল কবির শান্ত ওনার জন্য আমি খুবই শোকার্ত ওনার এই ঘটনাটা ঘটে যাওয়ার পর থেকে। এমনিতেই খুবই আবদ্ধ অবস্থায় ছিলাম। এই করোনাকালীন যে পরিস্থিতি, এটা অনেকটা জেলখানার মতো আমাদেরকে ঘরে বন্দি করে ফেলেছে। যে কারণে আমরা বন্দি হয়েছিলাম ওই সমস্ত কারণগুলোর ভিতরে, এবং ওই সমস্ত কারণগুলোর খারাপ যে দিকটা, মৃত্যুর দিকটা, এইটা আমাদের ভিতর থেকেই আমাদের সবচেয়ে প্রিয়জনকে উঠিয়ে নিয়ে গেছে। এটা আরো বেশি আমাকে আপসেট করে দিয়েছে, এবং আপসেট হওয়ার মতো একটা কন্ডিশনের ভিতর দিয়ে আমরা কিন্তু এখনো আছি। তো প্রথমে আমি চেয়ারম্যান স্যারকে নিয়ে কিছু বলতে চাই। আসলে ইমামুল কবির শান্ত একটা স্বপ্নকে বাস্তব রূপ দিচ্ছিলেন। সেই বাস্তবের রূপকারদের মধ্যে এখানে আমরা যারা আছি প্রায় সবাই এর অংশ। মুস্তাফিজ স্যারের মাধ্যমে এইরকম একটা স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার একটা প্রচেষ্টা শুরু থেকে উনি করেছিলেন। যদিও মুস্তাফিজ স্যার চেয়ারম্যান স্যারকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, এবং চেয়ারম্যান স্যার এরকম একটা সিদ্ধান্তকে বাস্তব করার ব্যাপারে প্রসেসের ভিতর এগিয়ে যান। বাংলাদেশে আরো অনেক শিল্পপতি আছেন, আরো অনেক গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আছেন। তারা কেউ মশলা বানাচ্ছে, কেউ বিস্কিট বানাচ্ছে, কেউ লবণের ব্যবসা করছে এবং বিশাল ব্যবসায়ী হয়ে গেছে। কিন্তু এরকম কালচারালি ইন্সপায়ারিং কোনো জায়গা তারা ওইভাবে জয়েন করেননি, যেভাবে ইমামুল কবির শান্ত ফাইন আর্টিস্টদেরকে কিংবা কালচারালি সবচাইতে প্রাণের জায়গা চারুকলা, সেই চারুকলাকে নিয়ে, ডিজাইনকে নিয়ে যেভাবে উনি শান্ত মারিয়ামকে নিয়ে আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে প্রসিড করেছেন, এটা একটা খুবই বিপ্লবী ব্যাপার আমার কাছে মনে হয় আর কি বাংলাদেশের প্রেক্ষিতে। তো এরকম একটা প্রচেষ্টার ভিতর হঠাৎ করে একটা ছন্দপতন ঘটলো, আমাদের ইমামুল কবির শান্ত স্যারের চলে যাওয়া। তাও এই সিচুয়েশনের সবচাইতে করোনার সবচাইতে বাজে একটা আঘাত, সবচাইতে করাল একটা গ্রাস বলা যায়। এই ব্যাপারে এত আপসেট হয়ে গেছিলাম যে আমাদের অস্তিত্বটাই যেন কেমন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছিল। এখনো সেই আপসেটিং কন্ডিশনের ভিতরে যাই হোক, স্যারের জন্য আমরা প্রার্থনা করি, আমি ব্যক্তিগতভাবে প্রার্থনা করি যে স্যার শান্তিতে থাকবেন ওই পরে।
আর এই পারে শারীরিক কার্যক্রমের যারা সারথি, যেমন মুস্তাফিজুল হক স্যার, এই প্যান্ডেমিক সিচুয়েশনের ভিতরে যে এক্সিবিশনটা করলেন, যেভাবে শিল্পের মাধ্যমে, শিল্প চর্চার মাধ্যমে, সুন্দরের চর্চার মাধ্যমে কিভাবে এইরকম অসুন্দর একটা সময়ের ভিতরে মানুষকে সুন্দরের কাছাকাছি নিয়ে যাওয়া যায়, মানুষকে আরেকটু সুন্দর চিন্তা করার সুযোগ দেওয়া যায়। মুস্তাফিজ স্যারের এক্সিবিশনের ভিতর দিয়ে আমি এই প্রচেষ্টাটাকে প্রস্ফুটিত হতে দেখলাম। মুস্তাফিজ স্যার এর মধ্যে একটার পর একটা ছবি ফেসবুকে দিয়ে যাচ্ছিলেন। মাঝে মধ্যে আমরা মন্তব্য করতাম, এরকম একটা মন্তব্য করতাম যে স্যার আপনার ছবি কবিতার মতো লাগে। একটা কবিতা যখন পড়ি তখন একটা অনুভূতি হয়, আবার একটা ছবি যখন কবিতার মতো হয়ে ওঠে তখন আরো বড় অনুভূতি হয়, মনে হয় যে এখানে ঈশ্বরের কোনো একটা ছায়া আছে। যাই হোক, তো এমন একটা পিরিয়ড পৃথিবী পার করছে, করোনা মতো একটা ভাইরাস, যে ভাইরাসটা নিয়ে আমাদের এখানকার বিজ্ঞান, আমাদের এখানকার সভ্য মানুষ, আমাদের এখানকার বিশাল এগিয়ে যাওয়া মানব গোষ্ঠী, যারা চাঁদ, মঙ্গল গ্রহ থেকে আরম্ভ করে পৃথিবীর সমস্ত দিক ঘুরে বেড়াচ্ছে, পৃথিবীর বিভিন্ন অত্যাশ্চর্য আবিষ্কার গুলো করতেছে, কিন্তু এই সামান্য একটা করোনা ভাইরাসের কাছে সমস্ত মেধা, সমস্ত মানুষগুলো কেন যেন পরাজিত হয়ে গেল। এই যে একটা কন্ডিশন, এই কন্ডিশনের ভিতরে নেক্সট ডে করোনার পরবর্তী মানুষ কি করবে, মানুষের যে বিশ্বাস ওগুলো ভেঙে পড়ছে কিনা, মানুষের যে সৌন্দর্যের যে পরিধি, সেই পরিধি সংকুচিত হয়ে যাচ্ছে কিনা, এটা ভেবে দেখবার সময় আসছে। এরকম একটা জটিল সময়ে মুস্তাফিজ স্যারের এই এক্সিবিশন আমার কাছে মনে হলো যে এটা একটা মাত্রা দিল, নয়া মাত্রা। কিরকম, আমরা যেন প্রকৃতির দিকে ফিরে তাকালাম। মুস্তাফিজ স্যারের ক্যানভাসের মধ্যে প্রতীকী ভাবে এসছে সবুজ কালার, হ্যাঁ, মুরগি, মোরগ, চিল, শকুন, হ্যাঁ, ঘোড়া, এগুলোর ভিতরে উনি প্রতীকের ভিতর দিয়ে ঢুকে গেলেন। মনে হলো যে রঙের ভিতর দিয়ে ফ্রেশ একটা প্রাকৃতিক আবহ উনি গড়ে দিতে চান। হ্যাঁ, মনে হয় যে যে কোনো একটা মাধ্যম, যেমন একটা মোরগ, তার ভিতর দিয়ে প্রকৃতির সৌন্দর্যটাকে উনি তুলে ধরতে চান। হ্যাঁ, এই একটা অদ্ভুত একটা শিশুতোষ খেলার মতো মনে হলো আমার কাছে। এই খেলাটা সবাই খেলতে পারে না। তো মুস্তাফিজ স্যারের এই এই প্রতীকী চিত্রায়ন, এটাকে আমি খুব উপলব্ধি করেছি। আর এই এক্সিবিশনটা যারা অ্যারেঞ্জ করেছে, তাদের মাধ্যমে আরো অনেক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এর মধ্যে পেন্টিং এর যে শক্তি, পেন্টিং এর যে সৌন্দর্য, ওইটাকে যেন নতুন ভাবে ফিল করলো। হ্যাঁ, মুস্তাফিজ স্যার কি খুব নতুন জিনিস করেছেন তা নয়, পুরনো জিনিসই করেছেন, কিন্তু নতুন ভাবে এনে দিয়েছেন আমাদের সামনে, যে সহজভাবে কত আধুনিক জিনিসকে রূপায়ণ করা যায়, রূপ দেওয়া যায়, কত সহজভাবে আমাদের যে চিন্তার খুপড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছিল করোনার আঘাতে, বিভিন্ন অসুস্থতা, মানসিক বিভিন্ন রকমের জটিল পৃথিবীর সমস্যাগুলোর কারণে, সেই জায়গা থেকে কেন কেন জানি একটা মুক্তির জায়গা মুস্তাফিজ স্যারের কাজের মধ্যে আমি দেখি। এখানে কখনো উনি যখন শকুন আঁকেন, উনি যখন চিল আঁকেন ক্যানভাসের মধ্যে, তখন আমার কাছে মনে হয় যে উনি শিশুদের মতো হয়ে গেছেন। আমাদেরকে সবাইকে বলছেন যে দেখো, শিশুদের মতো দেখতে পারলে একটা আনন্দ পাওয়া যায়, একটা মুক্তি পাওয়া যায়। হ্যাঁ, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। যাই হোক, মুস্তাফিজ স্যারের এই এক্সিবিশন এবং তার যে কালারের ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টের মধ্যেও বেশ একটা চেঞ্জ আছে। এই চেঞ্জটা অনেক আধুনিক। যেমন উনার কালার ট্রিটমেন্টের যে ব্যবহারটা, অনেক সময় আছে পরিচিত যে অবয়ব, এটাকে যদি আমি না দেখতে চাই তাহলে এখানে অনেক জটিল ক্যারিকেচার
কারিকুরি আছে, হ্যাঁ, যেটা একটু অন্যদিকে চলে যায়। আবার পরিচিত অবয়বের ভিতরে আমি ঢুকলেই খুব সাধারণ ভাবে চিনে ফেলতে পারি যে উনি কি নিয়ে আঁকছেন। যেমন মোরগ। মোরগ ফ্রান্সের মানুষদের কাছে এক ধরনের প্রতীকে আসে, তারপরে আমাদের কাছে এক ধরনের প্রতীকে আসে। এই প্রতীক নিয়ে বিভিন্ন ধরনের চিন্তা দুশ্চিন্তা থাকে, কিন্তু শিল্পী কিভাবে দেখাতে চান? শিল্পী এখানে মোরগের যে ভঙ্গি, মোরগের যে ভিতরের যে শক্তি, তার যে প্রবণতা, তার যে সাধারণ প্রাকৃতিক একটা গুণ, যে গুণটা মানুষ ভুলে যাচ্ছিল, আমাদের প্রকৃতিকে প্রাধান্য দেওয়া, আমাদের প্রকৃতির কাছে ফিরে আসা, এই সমস্ত ব্যাপারগুলো করোনাকালীন একটা সঠিক চিন্তা হতে পারে। করোনাকালীন সময়টা বলে দিচ্ছে যে আগের মতো করে শুধু অর্থ কামালেই, শুধু উন্নতি করলেই হবে না। আমাদের উন্নতিটা দরকার মানসিক শ্রীবৃদ্ধির প্রয়োজনে, আমাদের উন্নতিটা দরকার আমাদের ভবিষ্যতের প্রয়োজনে, যেন ভবিষ্যতের মানুষগুলো অনেক নিরাপদে থাকতে পারে। তাই ছবি আঁকা এখানে নিরাপদ ভবিষ্যতের একটা দিক, যেখান থেকে মানুষ উন্নত আরো অবকাঠামোর ভিতর ঢুকতে পারবে, চিন্তা করতে পারবে ভবিষ্যতের জন্য। আমি মনে করি মুস্তাফিজ স্যার এখানে অনেক পজিটিভ একটা জায়গা সৃষ্টি করতে পেরেছেন, যে জায়গাটা আমরা চিন্তা করতে পারি। আর কি বলবো আপনাদেরকে? হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, খুব সুন্দর। আমান স্যার তো খুব বরাবরই খুব শিল্পরসিক মানুষ। তার কথায় আমরা তার কাজে যেই রকম মায়া দেখি, তার আত্মার প্রতিফলন দেখি, তার কথায়ও কিন্তু সেরকম রসবোধ আমরা পাই। নানান দৃষ্টিভঙ্গি থেকে এত সুন্দর উপস্থাপন করেছেন। আশা করি যে ভিউয়ার্সরা আজকে দেখছেন, তারা স্যারের এক্সিবিশনকে নতুন ভাবে উন্মোচন করছেন। এটা একটা অসাধারণ যাত্রা। এবং আমি একটি গল্প বলতে চাই সেই প্রসঙ্গে, যে আমরা যেহেতু কলিগ, একসাথে একসাথে আমাদের দেখা হয়, সাক্ষাৎ হয় ক্লাসের পূর্বে পরে। তো একটা ঘটনা বলি, যে আমরা ক্যাম্পাসের সামনে যাচ্ছিলাম, তো আমান স্যারও আমাদের সাথী হয়েছিলেন। তো আমান স্যার কি করলেন, যে আমরা যখন হেঁটে যাচ্ছিলাম সামনে একটা মোরগ পড়লো। তো আমরা আড্ডা দিচ্ছি, কিন্তু আমান স্যার হঠাৎ করে বললেন যে এই যে মুরগিটা দেখতেছ, এই মুরগির যে সুখ, এই সুখ কি পাইবা? তা আমি আমান স্যারকে বললাম যে এই যে মানুষ আমরা কত আড্ডা দিচ্ছি, দালান কোটা দেখছি, এই করছি সেই করছি, কিন্তু তার যে সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি এবং সে মুরগের ভিতরে ঢুকে মুরগের সুখ উপলব্ধি করতে চাচ্ছে, ইটস ফ্যান্টাস্টিক। মানে একজন মানুষ একটা তুচ্ছ জিনিসকে কত সুন্দর এবং মায়া ভরে দেখতে পারে। এবং আমাদের জীবনে কিন্তু আমরা সবসময় আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে সব দেখি, কিন্তু একজন শিল্পী বিয়ন্ড দ্য হরিজন থেকে দেখে, মানে অন্য প্রেক্ষাপট থেকে বিশ্লেষণের চেষ্টা করে। এটা আমার কাছে অসাধারণ লাগে। আমি ওই ঘটনাটা নানানভাবে চিন্তা করেছি, এবং আমার মধ্যেও ঘটে এই ধরনের ঘটনা, কিন্তু আমি অন্যের মধ্যে যখন দেখি এই ঘটনা প্রতিফলন, আমার খুবই আনন্দ লাগে। যাই হোক, আশা করি আড্ডা জমে উঠছে নানান প্রেক্ষাপটে, নানান সৌন্দর্যে। তো যাই হোক, আজকে আমরা আরো দুইজন সাথী পেয়েছি, জনাব দুলাল ইসলাম এবং শিল্পী রাজা কে চৌধুরী। তাদেরকেও ধারাবাহিকভাবে আমি বলবো কিছু বলার জন্য, কিন্তু আমি বলবো যে শিল্পী দুলাল ইসলাম কিন্তু আমাদের প্রথম ব্যাচের ছাত্র ছিলেন। ফাইন আর্ট ডিপার্টমেন্ট থেকে উনি গ্রাজুয়েশন করেছেন, এবং শুরু থেকেই চেয়ারম্যান স্যারের খুব কাছে এসে কাজ করার সৌভাগ্য তার হয়েছিল। আমরা যতটুকু জানি যে ক্রিয়েটিভ দ্য হাফ গ্যালারি তার হাত ধরে চেয়ারম্যান স্যার প্রতিষ্ঠা করেন, এবং এই গ্যালারির কার্যক্রম এখনো আছে। গত এক্সিবিশন যেটা হয়ে গেল শেখ মুজিবুরের আত্মপ্রকৃতি নিয়ে, সেখানেও চেয়ারম্যান স্যারের একটা বিশেষ ভূমিকা ছিল, এবং শিল্পী দুলাল ইসলাম সেই বিষয়গুলা খুব কাছ থেকে অবলোকন করেছেন। কখনো কখনো সংগঠকের ভূমিকায় অবতীর্ণ ছিলেন, কখনো কখনো শিল্পীর ভূমিকায়। তা আমি চেয়ারম্যান স্যারকে, আপনি যে কাছে থেকে দেখেছেন, সেই সম্পর্কে চেয়ারম্যান স্যার শিল্পীদের নিয়ে কিভাবে ভাবতেন, সেই বিষয়গুলো যদি একটু আড্ডায় আনতেন আমরা জানতে পারতাম। শিল্পী দুলাল ইসলাম, প্লিজ। ধন্যবাদ সঞ্চালক আরাফাত হোসেন পলাশ।
আমার সহকর্মী এবং আমার মানে শ্রেণী সাক্ষাৎকার ছিলেন এবং উপস্থিত আছেন আজকে ভার্চুয়াল আলোচনায় দেওয়ান মিজান স্যার, আমার সরাসরি শিক্ষক, আমান ইসলাম আমান স্যার, আমার সরাসরি শিক্ষক, আমার ছোট ভাই রাজা। আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনারা আমাদেরকে যে দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে কিছু তথ্য দিয়ে বা আলোচনা করে আপনাদের সঙ্গে একসাথে উঠতে পেরেছি। তো সেই জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। আসলে যে প্রসঙ্গটা আমাকে দেওয়া হয়েছে এটা আমার জন্য এই মুহূর্তে খুব কষ্টের এবং বেদনাদায়ক। এই জন্যই বলবো যে প্রথমেই বলা হয়েছে যে আমার মাননীয় চেয়ারম্যান মহোদয় তিনি আজকে আমাদের মাঝে নেই। তো উনার সঙ্গে আমি থেকেছি, উনার সঙ্গে আমি কাজ করেছি দীর্ঘদিন। আমি হিসাব করে দেখলাম যে আমি এই শান্তমারিয়াম বিশ্ববিদ্যালয়ে যখন থেকে ছাত্র, প্রথম অবশ্য মুস্তাফিজুল হক স্যার এর মাধ্যমে আমার এই শান্তমারিয়াম বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা, দেওয়ান মিজান স্যার এবং আমরা প্রায় 10-12 জন ছাত্র সহ একসঙ্গে আমরা আসি এবং মুস্তাফিজুল হক স্যারকে আমি খুব সম্মান জানাই। উনি প্রথম আমাদেরকে এখানে সুযোগ করে দিয়েছিলেন যে আমরা যাতে এখানে কাজ করতে পারি। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে চেয়ারম্যান স্যার এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবেন এটা আমরা কখনোই কল্পনা করতে পারি না। এটা আসলে কল্পনার অতীত। এটা খুবই কষ্টের এবং বেদনাদায়ক। এই জন্যই বলবো যে উনি কিছুক্ষণ আগে আমরা আমান স্যারের একটা আলোচনা শুনলাম, সেটা হচ্ছে যে চেয়ারম্যান মহোদয় কিভাবে আসলে শিল্প অনুরাগী ছিলেন। উনি লবণের ব্যবসা বাদ দিলেন। অনেক ব্যবসায়ী আছেন, অনেক পয়সাওয়ালা মানুষ আছেন যারা লবণের ব্যবসা করছে, অন্যান্য বিস্কিটের ব্যবসা করছে। কিন্তু উনি আজকে এই সময়ে এসে এই দুর্যোগময় সময়ে বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে শিল্প চর্চা করা, শিল্প অনুরাগী হয়ে শিল্পকে এই সমাজে প্রতিষ্ঠিত করা অত্যন্ত দুরূহ কাজ ছিল। আপনারা জানেন 2008 সালে আমাদের বাংলাদেশের যত শিল্পী ছিলেন সবাইকে নিয়ে আমাদের ক্রিয়েটিভ দা আর্ট গ্যালারি যখন ছিল না, তখন ছিল ক্রিয়েটিভ ডেস্টিনেশন অফ দ্য নেশন, সেটা ছিল হচ্ছে ক্রিয়েটিভ ডেস্টিনেশন জসীমউদ্দিনে। তখন আমি প্রথম দায়িত্ব পাই ওখানে। তো আমি যখন প্রথম ফাইন আর্ট ডিপার্টমেন্টের শিক্ষক হিসেবে জয়েন করি, তখন আমি প্রথম ছাত্র যে ফাইন আর্ট ডিপার্টমেন্টে আমি শিক্ষক হিসেবে জয়েন করি। তো এর মধ্যে চেয়ারম্যান স্যার আমাকে বললো, দুলাল আমি আসলে গ্যালারিটাকে কোনোভাবে দাঁড় করাইতে পারছি না, তুমি যদি আমার সঙ্গে একটু থাকো, গ্যালারিটাকে যদি একটু দাঁড় করাইতে পারো তাহলে আমাদের জন্য খুব ভালো হয়। তার আমি স্যারের কথা মতো গেলাম, গিয়ে জসীমউদ্দিন বসলাম। বসে আমরা চিন্তা করলাম যে গ্যালারিটাকে আসলে কিভাবে রান করানো যায়। তারপর কিছু ছবি স্যারের সংরক্ষণে ছিল। এরপরে 2008 সালে আমরা একটা গ্রুপ আর্ট মানে করি, আমরা এক্সিবিশন করি এবং ওয়ার্কশপ করি। বাংলাদেশের খ্যাতনামা সকল শিল্পী এখানে অংশগ্রহণ করেন এবং এখানে অনেক শিল্পকর্ম আমরা সংরক্ষণ করি। খুব অত্যন্ত দুঃখের বিষয়, কিছু দুষ্কৃতকারী লোকজন আমাদের এই গ্যালারিটি আসলে বহিষ্কৃত করেন এবং আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেন। পরবর্তী সময়ে আমরা অনেক কষ্টে এই ছবিগুলো আবারও সংরক্ষণ করি পুনরায়। তারপর আমরা যখন এই মানে এটা ছেড়ে দিই, তখন আমরা 45 নাম্বার হাউজে চলে আসি। আসার মধ্যে থেকে চেয়ারম্যান স্যার আমাকে একটা কথা বললো যে আমি একটা গ্যালারি করতে চাই, গ্যালারি করতে চাই এবং তুমি আমাকে হেল্প করো, তুমি গ্যালারিটা শুরু করো। তখন আসলে আমরা গ্যালারিটা কোথায় করব, কোন ফ্লোরে করব, এই নিয়ে বিষয় বিভিন্ন সময় বিভিন্ন রকম আলোচনা করি, বিভিন্ন সময় কথা বলি। এক সময় এক পর্যায়ে এসে আমি একটা মডেল তৈরি করি। এই মডেলটা দিয়ে আজকে আমরা এই যে ক্রিয়েটিভ দা আর্ট গ্যালারি নামে যে গ্যালারিটাও মানে করা হয়েছে সেটা আমরা করেছি। তো যা হোক, এটা চেয়ারম্যান স্যারের একটা বিশাল অবদান ছিলেন। উনি একসঙ্গে আমাকে 34 লক্ষ টাকা দিয়েছেন। একসঙ্গে 34 লক্ষ টাকা দিয়েছেন। তো 34 লক্ষ টাকা খরচ করার পরে আমাদের আরো প্রায় 20 লক্ষ টাকা প্রয়োজন পড়ে এসসি বা অন্যান্য কাজের জন্য। তারপর উনি আমাদেরকে এই টাকাটাও দিয়েছেন। তো এই যে উনি কোনো ধরনের কৃপণতা উনার মধ্যে আমি দেখি নাই, যে উনি একটা আর্ট গ্যালারি করবে, এত লক্ষ টাকা খরচ করবে, এটার মধ্যে যে এত প্রাণবন্ত ছিলেন, এটা আমি আসলে চেয়ারম্যান স্যারের কাছ থেকে যখন কাজ করি, কাছ থেকে যখন দেখি ওনাকে, তখন বুঝতে পারি। তারপর কি হলো, আমাকে স্যার চলে যাওয়ার কিছুদিন আগে আমাদের গ্রাফিক্স ডিজাইন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কোনো এক্সিবিশন করতে পারে না,
বাৎসরিক একটা এক্সিবিশন হয় সকল স্টুডেন্টদের, বা স্টুডেন্টরা যখন পাশ করে বের হয়ে যায় তাদের একটা সাবমিশনের জন্য এক্সিবিশনের প্রয়োজন হয়। আমার সহকর্মী এবং আমার সহপাঠী পলাশ আমাকে বলল, দুলাল ভাই একটা এক্সিবিশন মানে একটা আর্ট গ্যালারি, আরেকটা আর্ট গ্যালারি দরকার আমাদের ছাত্রদের জন্য। তখন স্যারকে বললাম যে স্যার একটা আর্ট গ্যালারি আমাদের দরকার। তখন বললো কোথায় করবা? তাই আমি বললাম স্যার তাহলে আমি আমাদের একটা ক্যাম্পাস হচ্ছে 5 নাম্বার, ওইটার বেসমেন্টে আমরা একটা আর্ট গ্যালারি তৈরি করি, তো সেখানে করো। উনি এক বাক্যে একেবারে সুন্দরভাবে আমাকে বলে দিলেন যে তুমি তোমার মতো করে কাজটা করো। আমি আমার মতো করে সুন্দর করে এই কাজটা করলাম। করার পরে একদিন হঠাৎ করে আমাকে জানায় নাই স্যার, নিজে উপস্থিত হইলেন দেখার জন্য যে আসলে আমরা কেমন ভাবে আর্ট গ্যালারিটা তৈরি করলাম। উনি এসে বললেন যে আসলে যে আমাদের ছাত্ররা এত সুন্দর কাজ করতে পারে এটা আসলে কল্পনা মানে করা যায় না। আমাদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে, আমরা যদি ওদেরকে আসলে নার্সিং করতে পারি, আমাদের ছাত্রদের যদি আমরা নার্সিং করতে পারতাম, আমার সময় হয়তো শেষ হয়ে যাচ্ছে। উনি, আমি জানি না, উনি যখন আমার সঙ্গে কাজ করতে বলতেন তখন বারবার করে একটা কথা বলতো যে দেখো তোমরা যা কিছু করার আমি থাকতে থাকতে করে নাও, যতটুকু পারো তুমি আমাদের কাছ থেকে তোমরা আদায় করে নাও, আমি আমি চলে গেলে কিন্তু আর পারবা না। কিন্তু উনি চলে যাবেন এটা আমরা কোনোদিন ভাবতে পারি না, আমি বিশেষ করে ভাবতে পারি নাই। আমি তো এখনো স্যারের কোনো ছবি দেখতে পারি না, আমি স্যারের কোনো আলোচনা শুনতে চাই না, শুনতে পারি না। আমি স্যারের যখন একেবারে লাশ গড়ে ছিলেন তখন আমি একটা ছবি উঠাইছিলাম ওনার কাছ থেকে, ওনার মুখমণ্ডলটা। এরপরে থেকে আমি একবার দেখিয়ে আমি অসুস্থ হয়ে যাই, পরে আর আমি এই ছবিটা দেখতে পারি না। আজকে শান্তমারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি নামে যে বিশ্ববিদ্যালয়টা করা হয়েছে, গ্রাফিক্স ডিজাইন ডিপার্টমেন্ট, ইন্টেরিয়র আর্কিটেক্ট ডিপার্টমেন্ট, আর্কিটেক্ট ডিপার্টমেন্ট, ফাইন আর্ট ডিপার্টমেন্ট, মিউজিক, ডান্স, এই যে বিষয়গুলি বাংলাদেশে একসাথে করে এক জায়গায় এনে একটা প্ল্যাটফর্মে একসাথে বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত বাংলাদেশে তৈরি হয় নাই। এই শান্তমারিয়াম বিশ্ববিদ্যালয়ে ইমামুল কবির শান্তের সাহসিকতায় এটা সম্ভব হয়েছে বলে আমি দুলাল বিশ্বাস করি এবং মনে প্রাণে মনে করি। এবং উনি যে কত দৃঢ় প্রত্যয়ের মানুষ ছিলেন ওনার কাছ থেকে আমরা বুঝতে পেরেছি। উনি খুব সাহসী মানুষ ছিলেন এবং ওনার একটা সুবিধা ছিল, ওনাকে যদি আমরা বুঝাইতে পারতাম যে স্যার এটা করা দরকার বা এটা এইভাবে করতে হবে বা এইভাবে করলে পরে এই জিনিসটা তৈরি হবে, তখন উনি আমাদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য ফিল করতেন। যখন উনি বুঝতেন না তখন উনি দ্বন্দ্বে বুঝতেন, কিন্তু তারপরে উনি চেষ্টা করতেন আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। উনি যতগুলি কাজ এ পর্যন্ত শিল্প সংস্কৃতি সম্বলিত যত ধরনের কাজ আছে আমি দেখছি যে উনি যত আগ্রহ সহকারে উনি করার চেষ্টা করছেন, করেছিলেন। আমি এখন পর্যন্ত কোনো মানুষকে আমার কাছাকাছি, যদিও আমি যেতে পারি না, কিন্তু আমি দেখি না যে ইমামুল কবির শান্ত স্যারের মতো এত আন্তরিক ভাবে বিষয়গুলিকে দেখে কাজ করা। আরেকটা জিনিস আমি বলতে চাই আমার স্মৃতিচারণে, আমার কাছে যেমন এখন মনে হয় যে আমি তো আসলে বিশ্ববিদ্যালয়ে কাজ করতাম, বিশ্ববিদ্যালয়ে কাজ করার প্রাক্কালে আমি 45-এ বসতাম, তারা এসে বসতো। হঠাৎ করে দেখা যাচ্ছে যে হঠাৎ করে আমাকে জসিম ফোন দিল, বলল যে দুলাল ভাই আপনি কোথায়? আমি বললাম যে আমি তো এখন একটু ইউনিভার্সিটিতে আছি, স্যার আসছি চলে আসি। আমি গেলাম, যাওয়ার পর স্যার কিছুই বললেন না, জাস্ট বসায় রাখলেন। আমি আবার উপরে গেলাম, বলছে থাকো আমি আসছি তো, তুমি থাকো, বসে থাকো। এই যে আমাদের যে উপস্থিতিটা ওনার কাছে যে কত মানে ভালো লাগার ছিল, এইটা আসলে আমি খুব ফিল করি কাছে থেকে, যে আসলে আমাদেরকে কে ডাকবে, দেখি কে কাছে বসায় রাখবে। আমি কথা বলতে পারি না, আমি কারোর সাথে শেয়ার করতে পারি না, আমার খুব কষ্ট হয়, আমার খুব কষ্ট হয়, আমি পারি না আসলে জিনিসগুলি শুনতে। আপনাদের সবাইকে আমি খুব সম্মান করি, আমি চেয়ারম্যান স্যারকে খুব সম্মান করতাম, বাবার মতো দেখতাম। উনি আমাকে খুব স্নেহ করতেন, এমন স্নেহ করতেন আমাকে কখনোই তুই বলে গালি দেয় নাই। আমি অনেক অন্যায় করেছি, আল্লাহ যেন ওনার আত্মার এমন শান্তি দেন যেন আল্লাহ তাকে শহীদ মৃত্যু দান করেন। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, দোয়া করি। আমি কথা বলতে পারি না, আমি স্যারের প্রসঙ্গ আসলে কারোর সঙ্গে শেয়ার করতে পারি না। পলাশ সেদিন বলতেছিল দুলাল ভাই আসলে আমরা কি হারাইলাম। মাইদুল বলতেছিল, মাইদুলকে নিয়ে আমি স্যারকে দেখতে যাই, মাইদুল আমার সঙ্গে ছিল, তখন আমি একটা ছবি উঠাই, আমি এই ছবিটা আজ পর্যন্ত দেখতে পারি না।
আমি আবেগ আপ্লুত হয়ে গেছি, আপনারা কিছু মনে করেন না। আসলে এটা সবার মধ্যে এই কষ্টটা কাজ করে, আমি মনে করি আপনাদের সকলের মধ্যে সেই কষ্টটা কাজ করে। এই প্রতিষ্ঠানকে আমাদের সবাই মিলে ধরে রাখতে হবে এবং আমরা মনে করি স্যারের যতগুলি স্বপ্ন আছে সবগুলি স্বপ্ন এখন যারা আমাদের সঙ্গে কাজ করবেন সবাই আমরা ভাই ভাই হয়ে একসঙ্গে যদি আসলে আমরা সবাই থেকে একটা আমব্রেলার নিচে এসে যদি সবাই মিলে কাজ করি, আমার বিশ্বাস স্যার আমাদের ছায়া হয়ে ছাতা হয়ে বেঁচে থাকবো, আমরা ছাতার নিচে স্যার আমাদের সাথে থাকবেন। আমি সবসময় এই কামনা করি। কিন্তু সবাইকে ধন্যবাদ জানাই। আমি আসলে কথা বলতে খুব কষ্ট হচ্ছে, পরবর্তী সময়ে আমি আবারও কথা বলবো। ধন্যবাদ দুলাল ভাই। আহ, আহ, আসলে চেয়ারম্যান স্যারকে নিয়ে কিছু বলতে গেলে আমরা যারা চেয়ারম্যান স্যারের আহ, সন্তান তুল্য ছিলাম, এখনো আমাদের সেই আমরা মনে করি যে সেই সুখ কাটিয়ে উঠতে পারিনি। আমরা যখনই সেই বিষয়গুলো নিয়ে ভাবি আমরা খুব ব্যথিত হই, আমাদের খুব কষ্ট লাগে। আমরা জানি আপনার আবেগের জায়গাটা, যেহেতু স্যারের সাথে আপনি দীর্ঘদিন কাজ করার সুযোগ পেয়েছিলেন, সেই সুবাদে আপনার চেয়ারম্যান স্যারের সাথে সখ্যতা আন্তরিকতার মাত্রা অনেক বেশি ছিল। তো যাই হোক, এবারের আলোচনায় আমি চেয়ারম্যান স্যারেরই আরেক সন্তান যিনি ফাইন আর্ট থেকে পাশ করেছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেজা কে চৌধুরী। সে কক্সবাজারের ছেলে, আমাদের সাথেই ফাইন আর্ট থেকে থার্ড ব্যাচ সম্ভবত পড়াশোনা করে সে দুবাই যায়। ওইখানেও তার শিল্প সংস্কৃতি নিয়ে তার একটা বিস্তর অভিজ্ঞতা আছে। সমসাময়িক শিল্প ভাবনার জায়গায়ও তার একটি জোরালো ভূমিকা আছে। তো আমি রেজা কে চৌধুরীকে সমসাময়িক শিল্প ভাবনা এবং চেয়ারম্যান স্যারের, আমার মনে হয় রেজা একটু লাইন থেকে, রেজা তুমি শুনতে পাচ্ছ? কিন্তু আসতেছে না, খুবই ভেঙে ভেঙে আসতেছে। তুমি শুনতে পাচ্ছ আমাকে নাকি শুনতে পাচ্ছ না? খুবই ভেঙে ভেঙে আসতেছে, আমি শুনতে পাচ্ছি না। আপনারা শুনতে পাচ্ছেন? জি, আমরা শুনতে হ্যাঁ, পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ রেজা, তোমার বক্তব্য পরিষ্কার শোনা যাচ্ছে, তুমি কথা বলো। হ্যালো রেজা, শুনতে আমি পাচ্ছ? 2 মিনিটের জন্য আবার ফিরে আসবো। শিওর শিওর, ঠিক আছে। ওকে, সো যাই হোক, রেজা আমাদের মাঝে আবার ফিরে আসবেন আশা করছি। একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আমরা দুঃখিত। ভিউয়ারদের কাছ থেকে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। যাই হোক, আমরা কথা প্রসঙ্গে আরো সুন্দর সুন্দর আড্ডা আলোচনা হবে, সেখানে আবেগ আসবে, আনন্দ আসবে, নানান অনুভূতির খেলা চলবে, সেটাই আড্ডার একটি ধরন। তো আজকে আমি আবারও আসবো শিল্পী দেওয়ান মিজান স্যারের কাছে, যে আজকের যে শিল্প চর্চা, মানুষের যে শিল্প প্রয়াস, এই দুর্যোগ সময়েও মানুষ যে বেঁচে থাকার যে প্রাণান্তর চেষ্টা, এই প্রেক্ষাপটে যে সমসাময়িক যে শিল্পকর্ম হচ্ছে, সেটাকে আপনি আবারও যদি একটু পূর্ণ মূল্যায়ন করতেন অন্য কোনো দৃষ্টিভঙ্গি থেকে, অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে, আমরা উপকৃত হতাম। শিল্পী দেওয়ান মিজান স্যার। ধন্যবাদ পলাশ। আমাকে শুনতে পাচ্ছ? জি জি, শুনতে পাচ্ছি। একটু সাউন্ড মিউট করে রাখেন অন্যরা। জি জি, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছ? আচ্ছা, তো করোনা কালের যে শিল্প, এই প্রসঙ্গে খুব প্রাসঙ্গিকভাবে আমি চেয়ারম্যান স্যারের একটি ইচ্ছার কথা আমার মনে পড়লো, সেটি অবশ্যই আমাকে বলতে হবে, বলা অতি জরুরি। সেটি হচ্ছে যে করোনা চলছে, আমাদের গ্যালারির শুভ উদ্বোধন হয়ে গেল, তো চেয়ারম্যান স্যার সেখানে উদ্বোধন করলেন। তো এটা একটা বিরাট ব্যাপার। আমি মনে করি যে উনি আমাকে যখন গ্যালারিতে নিয়ে আসলেন এবং বললেন যে মিজান, গ্যালারিটার হাল ধরতে হবে,
বললাম তো ঠিক আছে, দেখি কি করা যায়। তো অনেকদিন হয়ে যাচ্ছিল, শাহাবুদ্দিন ভাইয়ের এক্সিবিশনটা আমরা খুব সফলভাবে করলাম। তারপরে এই আরো অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম আমাদের হাতে জমা পড়েছে, কিন্তু চেয়ারম্যান স্যার নানান কারণে শুধু বলছে যে আমার গ্যালারিটা উদ্বোধন হয়ে যাক, এরপরে আমরা ওই প্রোগ্রামগুলো যেগুলো আমাদের হাতে আছে এগুলো আমরা কন্টিনিউয়াসলি এটা রান করব। তো উদ্বোধনটা লাকিলি উনি উদ্বোধনটা করতে পারলেন শেষ পর্যন্ত। মর্মর পাথরে সবকিছু খোদাই করে নামটা মেনে গ্যালারিতে লাগানো হলো একবারে খুব দ্রুত। পলাশ, তো তুমি ভালোভাবেই জানো যে এত অল্প সময়ে 100 জন শিল্পীকে জোগাড় করে তোমরা না হলে হয়তো এটা সম্ভব ছিল না। স্যার, পলাশ, তারপরে মাইদুল, দুলাল সবাই মিলে একসঙ্গে এফোর্ট দেওয়ার কারণে এত অল্প সময়ে 100 জন শিল্পীর 100টা প্রতিকৃতি এইটা ক্যানভাস দিয়ে আবার তাদের কাছ থেকে এই ফেরত নিয়ে এক্সিবিশনে হ্যাং করে এক্সিবিশন করা, এটা খুব দুরূহ কাজ ছিল। যাই হোক, তো সেই কাজটি আমরা সম্মিলিতভাবে করতে পেরেছি, এবং সেটি তো একটি ব্যাপার আছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যেটা ছিল যে চেয়ারম্যান স্যারের ডিজায়ার ছিল যে গ্যালারিটা আমি উদ্বোধন করব, এবং উনি উদ্বোধন করলেন দারুণভাবে। সেই নাম ফলকটা নিয়ে তো দুলাল বেশ ডাইনে লাগাবে না বামে লাগাবে, কোথায় লাগাবে, কি করলে সুন্দর হয়, এগুলো সেগুলো করছে। আমাকে মাঝে মধ্যে বলছে, স্যার দেখেন তো এটা সোজা হলো কিনা। আমি বলছি হ্যাঁ সোজা হয়েছে, ঠিক আছে। যাই হোক, সব মিলিয়ে চেয়ারম্যান স্যার শেষ পর্যন্ত যে পর্দাটা উন্মোচন করলেন, এর ভিতর দিয়ে এক ধরনের অপার্থিব শান্তি কিন্তু আমি পেয়েছিলাম সেই সময়, যে না, উনি শেষ পর্যন্ত গ্যালারিটা কিন্তু উদ্বোধন করলেন। আজকে আরো বিশেষভাবে বেশি করে মনে পড়ছে, যেহেতু উনি আমাদের মাঝে নেই। থাকলে হয়তো আবার এই বিষয়টি ওইভাবে আসতো না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, গ্যালারি উদ্বোধন করার ব্যাপার উনি করছেন, ঠিক আছে, কিন্তু যেহেতু উনি নেই, আর যদি আমরা না পারতাম গ্যালারিটি উদ্বোধন করতে, তাহলে কোনো কালেই আমরা নিজেকে ক্ষমা করতে পারতাম না। সত্যি মানে এটা একটা ক্ষমার অযোগ্য অপরাধ হতো। যাই হোক, উনি শেষ পর্যন্ত গ্যালারিটা উদ্বোধন করলেন, এবং গ্যালারি উদ্বোধন করার পরেই তো আবার করোনার সময় চলে আসলো। সবাইকে উনি ঘরে থাকতে বললেন। তো ঘরে আমরা ঠিকই ছিলাম, উনি আমাকে ফোন করেও খোঁজ নিলেন যে মিজান তুমি কেমন আছো, তুমি আর আমি তো একই রকম অসুস্থ, সাবধানে থেকো। তো আমার এই যে সাহস, এই যে এক ধরনের অবলম্বন, এটি আমাকে দারুণভাবে প্রাণিত করেছে, এবং আমার ভিতরে আলাদা সাহস তৈরি হয়েছে। এবং একটি দায়িত্ব উনি দিলেন, যেটা তুমি বললে যে করোনা কালের ওনার মতো মানুষ, উনি কিন্তু বললেন যে এই করোনা কালের একটি এক্সিবিশন হবে হচ্ছে দিল্লিতে, আইসিসিআর সেটাকে আয়োজন করবে। তুমি আমার গ্যালারি থেকে দেখো তাদের সঙ্গে লিংক আপ তৈরি করে কি করা যায়। হ্যাঁ, তোমার নামে একটা চিঠি আমি দিয়েছি আইসিসিআর এ, এবং তুমি ওদের সঙ্গে কথা বলো। তো এইভাবে করে আমরা, তোমাকেও আমি জানিয়েছি, মাইদুলকে জানিয়েছি, দুলাল, সবাইকে আমরা জানিয়েছি। তো যে যেভাবে পেরেছে তারা অংশগ্রহণ করেছে। তো শেষ পর্যন্ত বোধহয় শখানেক শিল্পী সেই আইসিসিআর এর এই করোনা ছবির এক্সিবিশনে অ্যাটেন্ড করেছে, এবং অনেকেই আবার নির্বাচিত শিল্পী হিসেবে সেখানে এক্সিবিশন করার সুযোগও পেয়েছে। তো এই সমস্ত কিছু কেন বলছি, যে চেয়ারম্যান স্যার বসে থাকেননি। উনি করোনাকে নিয়ে ভেবেছেন, করোনার সময়কালকে নিয়ে ভেবেছেন যে এই সময়েও আমার গ্যালারিটা যেন সক্রিয় থাকে, এবং আমরা সেই সক্রিয়তা প্রমাণ করেছি। আমরা সেখানে এক্সিবিশনে পার্টিসিপেট করেছি, এবং ওনাকে আমি টাইম টু টাইম খবরটা জানাতাম যে আমরা এই অবস্থায় আছি, এটা করছি সেটা করছি। উনি দারুণভাবে সুখী হতেন যে না, এই সময়েও আমার গ্যালারিটা কাজ করছে, আমার যারা সঙ্গে আছে তারা কাজ করছে। এবং উনি বলতেন যে এটা আরেকটা যুদ্ধ, এই যুদ্ধে তো হারা যাবে না। হ্যাঁ, 71-এ যুদ্ধ করেছি, ওই যে 71-এ যুদ্ধে করার যে এক ধরনের শক্তি, এক ধরনের সাহস, সেই সাহসটি
তার এ পর্যন্ত কিন্তু ঠিক একই রকম রয়েছে। আমি যখন তার সঙ্গে কথা বলতাম, সে যখন বলতেন যে এই যুদ্ধে হারা যাবে না, করোনার বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে, এবং সে পরবর্তীতে আইসোলেশন করবার জন্য একটা সেন্টার তৈরি করেছেন, এবং সেটি কাজ চলছিল, ঠিক এই মুহূর্তে উনি অসুস্থ হলেন। মানে আমি এখনো পর্যন্ত কোনোভাবেই বিশ্বাস করতে চাই না যে উনি আমাদের মাঝে নেই। আমি খুব সচেতন ভাবেই বিশ্বাস করতে চাই যে উনি আমাদের মাঝে আছেন, এবং উনি যে আমাদের মাঝে আছেন এবং থাকবেন, এটি আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। সেটা কিভাবে? ওনার যে ডিজায়ার গুলো ছিল, ওনার যে স্বপ্নগুলো ছিল, ওনার যে আকাঙ্ক্ষা, যে চাওয়া ছিল, সেই চাওয়াগুলোকে আমাদের পূরণ করতে হবে। তবেই আমরা তাকে যে সত্যিকার অর্থে ভালোবাসি, তার যে সৈনিক হিসেবে আমরা কাজ করেছি এতকাল, এবং তার একটা ফ্যামিলি হয়ে যে তার সঙ্গে আমরা থেকেছি, সেইটির প্রমাণ কিন্তু পাওয়া যাবে যদি আমরা তার যে অধরা স্বপ্নগুলো, তার রেখে যাওয়া স্বপ্নগুলোকে নিয়ে কাজ করি এবং সেটিকে সত্যিকার অর্থে বাস্তবায়ন করি। আমার মনে হয় যে এটি আমাদের সবচেয়ে বড় কাজ হবে সামনের দিনে। আগামী দিনগুলোতে আমাদের সবচেয়ে বড় কাজ হবে যে উনি কি কি ভাবতেন এবং কি কি উনি অসম্পূর্ণ রেখে গেছেন, এই জিনিসগুলোকে নিয়ে কথা বলা, এই জিনিসগুলো নিয়ে কাজ করা। যেরকম আমি আহ, খুব বিশ্বাস করি এবং মনে করি ওনার জীবন এবং দর্শনের উপরে একটি বই বের হওয়া খুব জরুরি। তাহলে উনি যে শিক্ষা সংস্কৃতিতে বাংলাদেশের একজন কিংবদন্তি তুল্য স্বপ্নিক মানুষ ছিলেন, সেটিকে আমরা সত্যিকার অর্থে দীর্ঘমেয়াদী জীবিত রাখতে পারবো। এই জীবিত রাখবার বিষয়টি হচ্ছে খুব জরুরি। আমাদের সঙ্গে অনেক বড় বড় মানুষ, অনেক বড় বড় শিল্পী, অনেক বড় বড় জ্ঞানী গুণী মানুষরা কি হয়, জীবদ্দশায় তারা খুব চকচকে থাকে, আমরা খুব তাদেরকে নমস্কার সালাম আদাব দেই, তাদেরকে স্মরণ করি, কিন্তু মরে যাওয়ার 2 দিনের মধ্যেই তারা কিন্তু হারিয়ে যায়। কেন হারিয়ে যায়? হারিয়ে যাওয়ার মূল কারণ হচ্ছে তার যে রেখে যাওয়া স্বপ্নগুলোর কাঁধগুলো আর থাকে না। কেন থাকে না? প্রেম নাই, সত্যিকার অর্থে শ্রদ্ধা নাই। এই শ্রদ্ধা, এই প্রেম, এগুলোকে জীবিত রাখতে হবে, এইগুলোকে সত্যিকার অর্থে, বাস্তবিক অর্থে, প্রায়োগিক অর্থে এগুলোকে কাজে লাগাতে হবে। তাহলে আমি যে তাকে ভালোবাসি, তাকে যে শ্রদ্ধা করতাম, তাকে যে স্মরণ করতাম, সেইটি কিন্তু প্রমাণ দিবে। অন্যথায় আমরা এই 2-4 কথা তার সম্পর্কে বললাম, আহা ও করলাম, এতে কোনো কাজ হবে না, আসলে কোনো কাজ হবে না। সে যে সত্যিকার অর্থেই জয়নাল আবেদিনের পরে বাংলাদেশি চিত্রকলাকে নিয়ে চিন্তা করেছেন এবং বাংলাদেশি চিত্রকলার পৃষ্ঠপোষকতা করতে চেয়েছেন, এবং শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে যে নবতর জোয়ার তৈরি করতে চেয়েছেন, সেটি শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় দিয়ে কিন্তু দারুণভাবে সেটি প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই ধরনের বিশ্ববিদ্যালয় সাউথ এশিয়ান রিজনে কিন্তু প্রথম এবং একমাত্র। ভারতে এই ধরনের বিশ্ববিদ্যালয় রয়েছে, কিন্তু সেটি পূর্ণাঙ্গ ডিজাইন ইউনিভার্সিটি কিন্তু না, যেটি আমাদের এই বিশ্ববিদ্যালয়টি বহন করছে। একদম টোটালিটি সব ডিজাইন সেক্টরকে নিয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়। এই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি, বিশেষ করে কর্মমুখী চিন্তা ভাবনার যে একজন কিংবদন্তি তুল্য মানুষ, সেটি ছিলেন আমাদের ইমামুল কবির শান্ত। তার আল্লাহ যেন ওনাকে বেহেশত নসিব করুন। আমরা আরাফাত একটু লিঙ্কটা ধরিয়ে দিবে। প্রশ্নটা ছিল করোনাকালের ছবির কি গতি প্রকৃতি বা এই জাতীয় প্রশ্নটা ছিল, তাই না? আমি তোমাকে শুনতে পাচ্ছি না। জি জি স্যার, কন্টিনিউ করেন স্যার। হ্যালো, জি জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ 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 হ্যাঁ, করোনা কালের কথা বলতে গিয়ে আমি আসলে এই নির্দেশটিকে দারুণভাবে স্মরণে রেখেছিলাম, যেই কারণে একটু সবার সঙ্গে শেয়ার করলাম। তো করোনা কালের যে চিত্রকলা, এটি
আহ, করোনাকালের চিত্রকলার মধ্যে আলাদা ধরনের একটা ভাইব্রেন্ট কালার কিন্তু আমরা পাই এবং আকারগত ভিন্নতা পাই। আগের তুলনায় যেই শিল্পীরা যেই ধরনের ছবির ফর্ম কাজ করেছে, এই এই সময়ে এসে একটা শীতল ভয় যেন আমাদের মধ্যে কাজ করছে, আমাদের শিল্পীদের মধ্যে কাজ করছে। একটা একটা হিডেন একটা ভয় কাজ করছে, একটা লুকায়িত একটা শত্রুর আক্রমণ তারা সবসময় ফিল করছে। এই যে আক্রমণ, এই যে লুকায়িত ভয়, এই যে একটা শীতল স্রোত ভয়ের, সেইগুলো কিন্তু আমাদের মধ্যে এক ধরনের আকারগত ভিন্নতা তৈরি করেছে। আমরা যখন এই করোনার ছবি আঁকতে যাই, আমি অনেকের ছবির মধ্যে দেখেছি এক ধরনের ভাইব্রেন্ট কালার তারা ব্যবহার করছে, এক ধরনের অপরিচিত ফর্মকে তারা ব্যবহার করছে, মানুষের শারীরিক কাঠামোগুলোকে তারা ভেঙে দিচ্ছে নানানভাবে। এই যে চর্চা, নানানভাবে এই যে চেষ্টা, এটি শিল্পীদের মধ্যে অন্যরকম একটি চিন্তা ভাবনার জোগাড় তৈরি করেছে। তা আমার মনে হয় যে এই করোনা, এই শুধু চিত্রকলায় না, আমি অনেকের মধ্যে দেখেছি কবিতাতেও দারুণভাবে এটি প্রকাশিত হচ্ছে। কবিতার নানান মাত্রায়, নানান পয়ারে, কবিতার যে ফিলোসফিক্যাল যে অ্যাসপেক্ট, যে দার্শনিক যে মতান্তর বা মতবাদ, সেই জায়গাগুলোতেও করোনাকে নিয়ে দারুণভাবে কবিরা কাজ করছে, চিত্রীরা কাজ করছে, হ্যাঁ, যারা গান গাচ্ছে, নতুন গান বাঁচতেছে, তারা কাজ করতেছে। আসলে করোনা যদি আমি ওইভাবে একটু আহ, দেখবার চেষ্টা করি, বা সবাই যদি ওইভাবে একটু দেখতে চেষ্টা করে, যে করোনাটা আসলে এক ধরনের আশীর্বাদ। আমরা অনেকে হয়তো ভয় পেয়ে যাচ্ছি। যেরকম ধরো ইয়েতে, চায়নাতে প্রায় 150 কোটি লোকের বাস। তো 150 কোটি লোকের মধ্যে প্রতি বছরে একটি গবেষণাতে পাওয়া যাচ্ছে যে প্রতি বছরে ওইখানে 5 লক্ষ লোক মারা যায়। তো নর্মালি 150 কোটি লোকের মধ্যে 5 লক্ষ মারা যাচ্ছে, এবং এই ভয় পাওয়ার কোনো বিষয় না। তো এইরকম সারা পৃথিবীতেই কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। আমরা হয়তো করোনা আতঙ্কে আছি এই কারণে, গ্লোবালি এই করোনা একই সঙ্গে প্রত্যেকটা দেশে কম বেশি আঘাত ফেলেছে, যার কারণে আমাদের মধ্যে এক ধরনের কিন্তু আতঙ্ক কাজ করেছে। মনে করি করোনাকে ভয় পাওয়ার কিছু নাই, এটি খুব স্বাভাবিক একটি বিষয়। আর আমরা যারা আমরা তো মনে করি এটি তো সবই ডিসাইডেড থাকে। তো যার যখন টাকা বেশি থাকবে, একটা উসিলা নিয়ে তাকে যেতে হবে। তো সেই ক্ষেত্রে বলবো যে এটিকে ভয় পাওয়ার কিছু নাই। এটি প্রতিরোধ করবার জন্য যেই যেই বিষয়গুলো আমাদের মানা উচিত, পালন করা উচিত, সেই জিনিসগুলো যদি আমরা মোটামুটি একটু পালন করি, তাহলেই কিন্তু হয়ে যায়। তবে আমার মনে হয় যে এইগুলোকে নিয়ে কাজ করবার যে একটা গণ জোয়ার তৈরি হয়েছে, এইটি বোধহয় থামানো উচিত হবে না, এটিকে কন্টিনিউ করা উচিত হবে। আমি মনে করি যারা শিল্প চর্চা করছেন, শিল্পের সঙ্গে আছেন, শিল্পপ্রেমী, তারা এই বিষয়টিকে দারুণভাবে বহন করবেন এবং চর্চা করবেন। তাদের এই সময়ের যে করোনাকালীন সময়ে যে তারা ঘরে থাকছেন, একটা অবিচ্ছেদ্য নিরন্তর একটা সময় তারা পাচ্ছেন, এই সময়টাকে তারা কাজে লাগাবেন তাদের মতো করে। তারা কি ভাবছেন মানুষকে নিয়ে, জগৎকে নিয়ে, সৃষ্টিকে নিয়ে। আসলে আমাদের এই পৃথিবী, আমাদের এই যে গোলা, সেটাকে আমরা বলবো একটা গোলা, এই গোলাটা মহাজাগতিক অ্যাসপেক্টে কিন্তু ছোট্ট একটি বিষয়। এই ছোট্ট একটি বিষয়ের মধ্যে অনেক ধরনের ঘটনা আমাদের কে প্রতিহত করতে হয়, সামনা করতে হয়। সেইগুলোকে নিয়ে আমরা চিন্তা করতে পারি, সেইগুলোকে নিয়ে আমরা কাজ করতে পারি। আমার মনে হয় আহ, তোমাকে ধন্যবাদ। আবার হয়তো আমি কথা বলবো এখন। আমান স্যার বা দুলাল কিছু বলতে পারে। ইয়েকে দেখছি না, রেজা কোথায় পালালো? কোনো নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে স্যার। রেজা কোথায় গেল? জি।
তো আচ্ছা আচ্ছা। ধন্যবাদ মিজান স্যার, আপনার খুব গঠনমূলক কথাবার শুনলাম আমরা সমসাময়িক শিল্প ভাবনা নিয়ে, শিল্প চর্চা নিয়ে। খুব ভালো লাগলো। আশা করি ভিউয়ার্সরাও মজা পাচ্ছেন। একজন শিল্পীর দৃষ্টিতে বর্তমান সময়ের শিল্পের যে প্রকাশ, যার ভঙ্গিমা, সেটি কিভাবে সংগঠিত হচ্ছে, তারই ধারাবাহিক একটি বর্ণনা আমরা শিল্পী মিজান স্যারের কাছ থেকে পেলাম। তো আমার কাছে যে বিষয়টি মনে হয় যে শিল্প হচ্ছে যে আসলে আহ, সময় এবং বাস্তবতার প্রতিচ্ছবি। যুগে যুগে সেটা হয়ে আসছে। যেমন আমরা প্রথম বিশ্বযুদ্ধে পরবর্তী সময়ে দাদা প্রিজমে আমরা পাই যে মানুষের যে রিজেকশন, মানুষের যে কষ্ট, মানুষের যে পেন, যে মানুষের যে সাফারিং, সেগুলা আমরা কিন্তু মানে দাদাইজমে আমরা কিন্তু দেখতে পাই, তাই না? তার পরবর্তীতে আমরা যেমন মানুষ ওই কষ্ট থেকে বেরিয়ে আসতে চেয়েছে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে কিন্তু এত নেতিবাচক চর্চা হয় না শিল্প নিয়ে প্রথম বিশ্বযুদ্ধের সময় যতটুকু হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পিকাসোর কাজে আমরা দেখবো অনেক জয়ফুল, অনেক কালারফুল, যদিও যুদ্ধ চলছিল। তো মানুষ কিন্তু প্রেক্ষাপট চেঞ্জ করে, যখন আগের অভিজ্ঞতার সাথে কম্পেয়ার করে যে আমরা কষ্ট পেয়েছিলাম, সাফারিং হয়েছিল, সো লেটস কাম আউট ফ্রম দ্যাট রিয়েলিটি। মানুষ কিন্তু যেমন পিকাসোর একটি গল্প ছিল এরকম যে পিকাসো তো সমসাময়িক সময়ে খুব ফেমাস আর্টিস্ট ছিলেন। তো এমন ছিল যে পিকাসো একটা সিগনেচারও অনেক কিছু দেয়ার করতো ওই সময়। তো পিকাসো একদিন নাকি সি বিচে বসে আছে। তো এক ছোট বাচ্চা এই খাতা করে নিয়ে আসছে, একটা খাতা আর একটা পেন, যে ওই তুমি আপনি আমাকে একটা অটোগ্রাফ দেন। তো পিকাসো তো খুব চালাক ছিলেন, সে বুঝে গেছে যে ব্যাকগ্রাউন্ড থেকে হয়তো তার মা এই বলে দিয়েছে যে ওই ওই শিল্পীর একটা অটোগ্রাফ নিয়ে আসো। তো উনি চালাকি করে ওই সিগনেচারটা এই খাতায় না করে ওই ওই নগ্ন বাচ্চার পশ্চাৎ দেশে সাইন করে দিয়েছেন। এবং এবং পিকাসো তার এক আলোচনায় বলেছিল যে আল্লাহ জানে যে ওই বাচ্চাটাকে কতদিন জানি মা গোসল না করিয়ে রাখতে হয়েছিল। তো এই যে শিল্প সাহিত্য নিয়ে যে মজার ঘটনা, মানুষ যে কি বলবো, যে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থা উত্তরণের পর মানুষ যে নিজেকে নতুন ভাবে উপস্থাপনের যে প্রচেষ্টা, এটা আমরা শিল্পের মাধ্যমেই আমরা দেখতে পাই। তো এই প্রসঙ্গে আমি শিল্পী আমানুল্লাহ স্যারকে বর্তমান যে চিত্রকলার ধারা, যেমন আমরা এখন অনলাইন ভিত্তিক এক্সিবিশন দেখছি, যেহেতু আমাদের ঘরের বাইরে গিয়ে সরাসরি ছবি দেখার সুযোগ হচ্ছে না, আপনি এই যে মুস্তাফিজুল হক স্যারের অনলাইনের এক্সিবিশন প্যান্ডামিক মুড, তারপরে যে বর্তমান যে শিল্পকলার চর্চা সামাজিক মাধ্যমে আমরা যেভাবে শেয়ার করছি, একজন আরেকজনের কাজ ঘর থেকে বসেই দেখতে পাচ্ছি, সেই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আরাফাত। স্টিম ইয়ার্ডের মাধ্যমে যে এই যে আড্ডাটা মারছি, এখানে কিন্তু সোশিয়াল ডিস্টেন্স ব্যাপারটাকে ফিল করছি না। হ্যাঁ, এই জন্য স্টিম ইয়ার্ডের এই প্রসেসটাকে ধন্যবাদ জানাচ্ছি। এই এই আড্ডাটাই হলো যে করোনাকালীন একটা পাওয়া আর কি, একটা গিফট, যে আড্ডাটা বাস্তবে সম্ভব ছিল না। বাস্তবটা কি? করোনার যে বাস্তব, এটা একটা ভয়ানক বাস্তব। এটা এরকম যে আমার বাসায় যদি আমি করোনা আক্রান্ত হই, তাহলে আমি নিজেই চেষ্টা করবো আমার বাসার অন্যদের মধ্যে যাতে করোনাটা না ছড়ায়। আমি তখন আইসোলেশনে যাব। ঠিক একইভাবে যে একজন লোক, আমাদেরই কোনো আত্মীয় করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন, দেখা যাবে যে তাকে কবর পর্যন্ত নিতে গেলে কোনো একটা গ্রুপকে ডাকতে হচ্ছে, যারা এই সময়ে কবরস্থ করার জন্য রেডি আছে মানসিকভাবে, মানবিকভাবে। আচ্ছা, অন্যরা কি একটু মিউট করে রাখবেন? দুলাল ভাই আর মিজান স্যার একটু মিউট করে রাখলে সাউন্ড মানে নয়েজ হচ্ছে, প্লিজ একটু মিউট করে রাখেন। শুধু আমান স্যার ওপেন রাখেন, একটু মিউট করে রাখেন, সাউন্ডের জায়গাটা একটু মিউট করে রাখেন। হ্যাঁ, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, করোনাকালীন এই পরিস্থিতিটাকে একটু ভালো করে রিড করা দরকার। আমরা কিন্তু এমনিতেই করোনা, ধরেন করোনা আসেনি,
এরকম একটা জায়গায় পৃথিবী কেমন ছিল, পৃথিবী পেন্টিং এর লাস্ট কন্ডিশনটা কেমন ছিল, এই ব্যাপারটা নিয়ে একটু আমরা আলাপ করতে চাই। মানুষ কিন্তু পুঁজির বর্তমান যে সিচুয়েশন, পুঁজিবাদী সভ্যতার পুঁজির যে বিহেভিয়ার, মানুষকে কিন্তু বিচ্ছিন্ন করে ফেলেছে। একটা মানুষ আর একটা মানুষের সাথে যে সম্পর্ক, এটা হলো টাকার সম্পর্ক, এখানে ভালোবাসার কোনো সম্পর্ক নাই। কিন্তু পেন্টিং কিংবা সুস্থ সাংস্কৃতিক চিন্তা কিংবা সংস্কৃতির যে আবেগ, সেই আবেগের মধ্যে কিন্তু পরস্পরের প্রতি প্রেম, পৃথিবীর প্রতি প্রেম, এই যে প্রেমের যে একটা গভীরতা আমরা দেখি, সেই ব্যাপারটার একটা অভাব কিন্তু পৃথিবীতে চলছে। এটা কিন্তু চলবেও। কারণ করোনা আসার পরে আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম যে আসলে আমরা নিজেদেরকেও ওইভাবে ভালোবাসি না। আমরা যখন করোনাক্রান্ত হলাম তখন কিন্তু আমার যে অসহায়তা, এটাও কাউকে শেয়ার করতে পারছি না। এটা একটা ভয়ানক পরিস্থিতি। ধরেন আমি প্রথম যে লোকটা করোনাক্রান্ত হলো, তার যে 36 ঘন্টা প্রথম 3 দিন, সেই 3 দিন যে কি ভয়াবহ, এটা একমাত্র সে ছাড়া কেউ বলতে পারবে না। এটার যে পেনিক, এটার যে প্যাথোস, এটাকে আঁকা এই মুহূর্তে দরকার। কিন্তু এইরকম কোনো পেন্টিং তো আমি দেখছি না এখন। মানুষের যে ক্রাইসিস, সেই ক্রাইসিস যদি পেন্টিং এ না আসে, তাহলে এটা সমসাময়িক পেন্টিং কেমনে হয়? তো আমি মনে করি যে আর্টিস্টদেরকে আরো অনেক বেশি সচেতন হওয়া উচিত, আরো অনেক বেশি ফিল করা উচিত পৃথিবীর কষ্টকে। পৃথিবী কিন্তু এখন যতটুকু নীল দেখেন আকাশটায়, এখন সবুজটা কিরকম বেড়ে যাচ্ছে, এখন হাওয়াগুলো কিভাবে খেলতেছে, সবাই কিন্তু দেখে যে কোন কোন সময়ে কোন একটা জেব্রা ক্রসিং দিয়ে একটা হরিণ হেঁটে যাচ্ছে। হ্যাঁ, আমাদের বঙ্গোপসাগরে গোলাপি ডলফিন এসেছিল, পরে ওইটাকে আবার কারা কারা মেরেও ফেলেছে। হ্যাঁ, পৃথিবীতে কিন্তু একটা চেঞ্জ দরকার ছিল। আমাদের যে বায়ুমণ্ডল কিন্তু অরক্ষিত হয়ে গেছে। আমাদের যে গ্লেশিয়ার গুলো কিন্তু গলে গলে যাচ্ছে। সেই গ্লেশিয়ার গুলোকে রিসেন্টলি এটা সম্ভবত কানাডায় রক্ষা করার জন্য ওখানে সাদা তেরপল বিছানো হচ্ছে মাইলের পর মাইল, যাতে গ্লেশিয়ার গুলোকে রক্ষা করা যায়। না, আমাদের যে সার্বিক আবহাওয়ার যে পরিস্থিতি, এই পরিস্থিতিগুলোর ব্যাপারে আমরা মানুষরা ওইভাবে ভাবছি না। আমরা শুধু দেখছি যে কিভাবে আর্ন করা যায়, কিভাবে ওই আর্নিং থেকে আবার নতুন কিছু আর্ন করার প্রসেস অ্যাপ্লাই করা যায়। আমরা একটা যন্ত্রে পরিণত হয়ে গেছি। আমাদের যারা পুঁজি সৃষ্টি করছেন এবং সৃষ্টির পায়তারা করছেন, তাদের যে অ্যাক্টিভিটিস গুলো, তাদের মধ্যে তো নান্দনিক কোনো অ্যাক্টিভিটিস ওইভাবে আমরা দেখি না। তারা হয়তো কোনো একটা ফুটবল টিমকে সহায়তা দিচ্ছেন, কোনো একটা হকি খেলাকে সহায়তা দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু ওইভাবে কিন্তু তারা খুব ক্রিয়েটিভ কোনো চিন্তা ভাবনা করছেন না, যেটা পৃথিবীর ভবিষ্যৎকে সেভ করতে পারে। তো এখানে আসলে আমাদের সায়েন্টিস্ট, আমাদের আমাদের বিভিন্ন পর্যায়ের যে কাজ করছেন যারা, যেমন কৃষির সাথে কাজ করছেন যারা, যারা শিক্ষার সাথে কাজ করছেন, যারা বিভিন্ন প্রোডাক্ট প্রডিউস করছেন, মেডিকেলের সাথে জড়িত, এরকম বিভিন্ন জায়গাতে আপনি দেখেন, সমস্ত জায়গাতে কিন্তু প্রচুর সমালোচনা আছে। এই সমালোচনাগুলো কিন্তু এই মুহূর্তে কেউ কেউ করছেন। এই মুহূর্তে আমরা কিন্তু সবাই বুঝতে পারছি যে আসলে আমাদের কিছু আত্মসমালোচনার দরকার, আমাদের কিছু নিজেকে একটু ভালো করার দরকার, আমাদের একটু ভালো হওয়ার দরকার আছে। হ্যাঁ, এটা এটা একটা শিশুদের পেন্টিং এ গেলে আমরা বুঝতে পারি যে এখানে একটা ক্রিয়েটিভিটি আছে, কিন্তু আমাদের বড়দের যে পেন্টিং, ওখানে গেলে কিন্তু ঠিক এই জিনিসটা বুঝতে পারি না আমি, এখানে আমরা ক্রিয়েটিভ কোথায়। এখানে পেন্টারদের, মডার্ন পেন্টারদের যে দৃষ্টিভঙ্গি, ওরা এমন একটা কিছু আঁকতে চায় যেটা পৃথিবীতে এখন পর্যন্ত আঁকা হয়নি। হ্যাঁ, এই যে একটা বিশাল একটা গেমিং, এটি একটা খেলা, বড় একটা খেলা। এটা কেমন একটা খেলা? এটা হলো যে নতুন কোনো এক্সপ্লোসিভ আবিষ্কারের খেলা, নতুন কোনো বিমান সৃষ্টির খেলা, নতুন কোনো ক্ষেপণাস্ত্র সৃষ্টির খেলা। হ্যাঁ, যাতে যুদ্ধে তার অপোজিটকে সে এক ধাক্কায় ঘায়েল করে ফেলতে পারে। এখানে শিল্পের মধ্যে এই ব্যাপারটা এসছে যে আমি এমন একটা কিছু আঁকবো যেটা পিকাসো টিকাসো সব ভুলে যাবে মানুষ। হ্যাঁ, আমার এটাকে নিয়ে ব্যস্ত থাকবে, কিন্তু আসলে পৃথিবী ওই জায়গায় নাই। পৃথিবী আমার ওই সৃষ্টিটাকে দেখতে চাচ্ছে না। পেইন্টাররা এখন ওই জায়গাটায় নাই। পেইন্টাররা এখন ফুটবলারদের চাইতে দুর্বল একটা জায়গায় আছে।
স্পেনে, ইটালিতে যখন মানুষ মারা যাচ্ছে অনবরত, তখন কোন কোন রাইটারকে আমি দেখেছি এরকম অ্যাসি লিখতে, যে এখন সেই সমস্ত নায়করা কোথায়, যারা একসময় যারা একসময় প্রচার মাধ্যমে আসার পরে হুমড়ি খেয়ে মানুষ পড়ছে যাদেরকে দেখার জন্য, ওরা কোথায়? ওরা কি বাঁচাতে পারছে না? সমস্ত জায়গাতেই মানুষ, আমরা প্রথম সারির যোদ্ধা যাদেরকে বলছি, তাদেরকে ছাড়া আশ্রদ্ধা এই মুহূর্তে আপনি কাকে করবেন? তো প্রথম সারির যোদ্ধা হওয়ার জন্য যোগ্যতা লাগে, সেটা মেডিকেল সায়েন্সের একজন ডক্টর, একজন নার্স, হ্যাঁ, কিংবা যারা আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা নিয়ন্ত্রণ করার জন্য হেল্প করছে এই মুহূর্তে, এই প্যান্ডেমিক সময়ে, তাদেরকে আমরা প্রথম সারির যোদ্ধা বলি। সেই হিসেবে আমরা কি প্রথম সারির যোদ্ধা পেইন্টাররা যারা সৃষ্টি করছি? আমার মোটেই মনে হয় না। আমার মনে হয় যে আমাদের মানবিক বিপর্যয়গুলো আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া দরকার, যে আমাদেরকে আরো বেশি মানবিক হতে হবে, আমাদের পরস্পরের প্রতি যে প্রেম এটা জাগাতে হবে। যেন আমার মা অসুস্থ হলো করোনায়, আর আমি ওকে ঝোপের মধ্যে ফেলে পালিয়ে গেলাম, মেডিকেল থেকে ডেড বডি দিয়ে দিচ্ছে, সেই ডেড বডি আনতে গেলাম না। এই যে মানবিক বিপর্যয়, এগুলো থেকে কাটিয়ে ওঠা দরকার আমাদের এখন। আমাদের এখন ওই মুহূর্তে ওরাই সবচাইতে আমাদের কাছে প্রিয় হওয়া উচিত, যারা এরকম প্যান্ডামিক সময়ে যারা পরস্পরকে ফিল করে, পরস্পরের বিপদে এগিয়ে যায়। যেমন ধরেন একজনের ঘরে খাবার নাই, একটা গ্রুপ, ইয়াংদের গ্রুপ দেখা যাচ্ছে সে ডেকে ডেকে নিয়ে খাবার পাঠিয়ে দিচ্ছে। কতদিন দিবে? আমরা কতদিন পর্যন্ত এরকম খাবারের দায়িত্ব নিতে পারবো? আমাদের সরকার নিতে চাইবে কিনা, আমরা পার্সোনালি, আমরা ব্যক্তিগতভাবে কতটুকু আমরা পারবো? আপনি দেখেন কত ধরনের ক্রাইসিস আছে, চূড়ান্ত অভাব এখনো হঠাৎ করে এগিয়ে আসতে পারে। হয়তো বাংলাদেশের পরিস্থিতি, খাদ্য কিংবা অর্থনৈতিক পরিস্থিতি একটু ভালো বলে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি না, কিন্তু যে সমস্ত জায়গায় পরিস্থিতি আরো খারাপ, খাদ্যের অর্থনৈতিক ভাবে তারা অনেক রিজি অবস্থায় আছে, নিজেদেরকে সেভ করতে পারেনি, তাদের যে কষ্ট, আমাদের এখানকার মধ্যবিত্তের যে কষ্ট, ওই সমস্ত কষ্টগুলো ছবিতে উঠে আসা দরকার। আমি মনে করি যে আমাদের এই করোনাকালীন সময়ের যে ছবি এবং আধুনিক পেইন্টিং এর যে গতি, এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে। ঠিক আমরা এই মুহূর্তে আর্টিস্টরা এখনো খুব সচেতন ভাবে ওই ডিফারেন্সটা ধরতে পারছি না। আধুনিক সময়ের যে পেইন্টিং, হ্যাঁ নিশ্চয়ই এটা এমন হওয়া উচিত যে এর আগে কেউ কোনোদিন ভাবতে পারেনি এরকম একটা পেইন্টিং থট, মেথড আমরা দাঁড় করিয়ে দিলাম। এটা অনেক কষ্টের ব্যাপার। লক্ষ লক্ষ বছরের এক্সপিরিয়েন্স নিয়ে শিল্পীরা এখন কাজ করছেন। হুট করে তারা যদি মানবিক ভাবে সমৃদ্ধ এমন একটা মেসেজ না আনতে পারেন, তাইলে এই সময়ের সাথে আধুনিক পিরিয়ড যে কমিউনিকেশন, যে ব্রিজটা হবে, সেটা মনে হয় সম্ভব না। আমি একটু নেগেটিভ ভাবে হয়তো ব্যাপারটাকে দেখলাম, আপনারা অন্যভাবে নেবেন না, তবে আমার কাছে ব্যাপারটা খুব ভালো লাগছে না। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের আরো অনেক প্রেমিক হওয়া দরকার, সেটা শিল্পের প্রতি, সেটা মানুষের প্রতি, সেটা পরস্পরের প্রতি। আমরা পরস্পরের দুঃখে যেরকম এগিয়ে যাব, সুখেও এগিয়ে যাব, এরকম একটা প্রতিজ্ঞা আমাদের ছবির মধ্যে চলে আসে। এটাই আমার কথা। শব্দটা শোনা যাচ্ছে না। এখন এখন শুনতে পাচ্ছেন? প্লিজ। হ্যাঁ শুনতে পাচ্ছি। জি, হ্যাঁ শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। আমানুল্লাহ স্যার তো খুব প্রাণবন্ত আলোচনা করলেন। তার একটি আলোচনার মধ্যেই আমরা কিন্তু বর্তমান সময়ে শিল্পীদের ভাবনা, চিন্তা, শিল্প কোন জায়গা থেকে বিকশিত হওয়া উচিত, কোন প্রেক্ষাপটে আমাদের শিল্প রচনার প্রয়াস চালানো উচিত, সেই ইঙ্গিত কিন্তু আমরা পাই। তো সবচেয়ে মূল বিষয় আমার কাছে আপনার আলোচনায় মনে হয়েছে, একটু সাউন্ড মোড করবেন প্লিজ অন্যরা, একটু সাউন্ড হচ্ছে প্রচন্ড, একটু মিউট করে রাখলে ভালো হয় মিজান স্যার। জি, ওকে, থ্যাংক ইউ। তো যেটা বলছিলাম যে আমান স্যারের কথা কিন্তু আমরা সেই ইঙ্গিতই পাই যে মানুষকে সত্যিকার অর্থে আরো মানবিক হওয়ার যে তাগিদ, সেটা অনুভব করতে হবে, এর কোনো বিকল্প নেই। যেমন আমি ওই দিন একটা কনভারসেশন শুনছিলাম যে দালাই লামার একটা স্পিচ এরকম,
যে উনি বলতেছে যে মানুষ কিন্তু জন্মগতভাবে কম্প্যাশনেট বা সমবেদনাপূর্ণ। কিরকম, যে একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন কিন্তু খুব কম্প্যাশনেট মাইন্ডেড থাকে। কিরকম, যে একটা রিসার্চে দেখা গেছে যে একটা কার্টুন ছবি বানিয়েছে এরকম, যে একটা বাচ্চা একটা বলকে ধাক্কা দিয়ে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এটা দেখে শিশু খুব আনন্দ পাচ্ছে, কিন্তু পরক্ষণে আরেকটা রিসার্চে দেখা গেল যে আরেকটা বাচ্চা যখন দুইজনে একই সাথে দুই দিক থেকে ধাক্কা দিচ্ছে এবং বলটা কোনো দিকে যাচ্ছে না, স্টাক হয়ে আছে, তখন যে বাচ্চাটা দেখছে সে খুব বিরক্ত হচ্ছে। হ্যাঁ, এবং সে এটা মনে করতেছে যে এটা আসলে ঠিক না। এই যে একটা শিশু, এই যে একটা নিষ্পাপ দেহ, তার মধ্যে কিন্তু ওই যে সমবেদনা হওয়ার যে প্রবণতা, সেটা কিন্তু আগে থেকেই বিদ্ধ করা আছে, আগে থেকে দেওয়া আছে। কিন্তু আমরা সময়ের ধারাবাহিকতায়, বাস্তবতার প্রেক্ষাপটে আমরা ওই মূল্যবোধ গুলা হয়তো বিকশিত না করে হারিয়ে ফেলি, আমার মনে হয়। তো যাই হোক, শিল্পের মাধ্যমে মানবিকতা জাগ্রত হোক, শিল্প সাহিত্যের রস আস্বাদন করার ক্ষমতা মানুষ অর্জন করুক। আমরা অবশ্য আলোচনার মধ্যে আজকে মনে হয় শিল্প এবং সমসাময়িক আর্ট নিয়ে খুব হায়ার ফর্মের ডিসকাশন করে ফেলতেছি। আমি জানি না ভিউয়ার্সরা কিভাবে নিচ্ছে, বাট ঠিক আছে। মানে কিছু কিছু সময় আমরা যদি একটু শিল্প নিয়ে এরকম আধ্যাত্মিক আলোচনা করি, আমার মনে হয় ওরা কিছু কিছু ভিউয়ার্স এখান থেকেও কিছু রস আস্বাদন করছে। যাই হোক, এই প্রসঙ্গে আজকে তো আমরা শিল্প নিয়ে অনেক আলোচনা করলাম, কিন্তু আমি আবারও আসতে চাই জনাব দুলাল ইসলামের কাছে, যে যে মুস্তাফিজ স্যারের যে পেন্ডাবিক মুড নামের যে এক্সিবিশনটা হচ্ছে, স্যারের কাজের মধ্যে যে টেক্সচার, যে বুনন, যে রেখা, সেই সেই বিষয়গুলোকে যদি একজন আর্টিস্ট না হয়ে একজন সাধারণ ভিউয়ার্স মূল্যায়ন করে, তাহলে আসলে সে সে কিভাবে করছে, আমরা কি ওই দৃষ্টিকোণ থেকে একটু আলোচনা করতে পারি কিনা, খুব সাদামাটা, যে আসলে সাধারণ মানুষ এই শিল্পকর্মগুলো কিভাবে নিচ্ছে এবং তাদের অনুভূতি কি, আমরা কি সেই চেষ্টা করতে পারি কিনা। শিল্পী দুলাল ইসলামকে রিকোয়েস্ট করছি এ নিয়ে দু একটি কথা বলার জন্য, একটু আনমিউট করে নেন। ধন্যবাদ পলাশকে, যে আবারও আমাকে মানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো আমি মুস্তাফিজুল হক স্যারের কাজকে খুব কাছে থেকে দেখি, সবসময় দেখি, কারণ হচ্ছে স্যারের কাজ আমার সঙ্গেই থাকে সারাক্ষণ। যখন গ্যালারিতে আমি যাই বা আমি প্রথম যখন আসি, তখন এক নাম্বার ক্যাম্পাসে মুস্তাফিজুল হক স্যারের একটা পেন্টিং ঝুলানো ছিল। পেন্টিংটা একটু ফেটে গিয়েছিল, আমি খুব আক্ষেপ করেছিলাম স্যারের একটা পেন্টিং এরকম ফেটে গিয়েছে। তো স্যারের আগের যে কাজ আর এখনকার যে কাজ, আর এইবার যে কাজ দেখলাম, আকাশ পাতাল ব্যবধান। আমি একজন সাধারণ শিল্পী হিসেবে যদি মনে করি নিজেকে, তাহলে কি মনে করি যে আসলে সময়ের যে বিবর্তন, এই বিবর্তনের প্রেক্ষাপটে শিল্পীর ধারাবাহিকতা, মানসিকতা, সামাজিক প্রেক্ষাপট, প্রাকৃতিক প্রেক্ষাপট পরিবর্তন ঘটে। এইবার আমাদের যে মুস্তাফিজুল হক স্যারের যে কাজ দেখলাম আমি, 20 মার্চ থেকে উনি কাজ করা শুরু করলেন। মার্চ, এপ্রিল, মে মাসে 15 জুন এটা এক্সিবিশন করা হলো। তার মানে হচ্ছে আমরা যদি দেখি 20 মার্চ 2020 থেকে যদি উনি কাজ শুরু করেন, 35টি শিল্পকর্ম এত সুন্দরভাবে এত অল্প সময়ে এই কাজটা করা, এটা খুবই দুরূহ ব্যাপার আমি মনে করি, আমি শিল্পী হিসেবে মনে করি। আবার শিল্পের জায়গা থেকে যদি আমি মানে খুব বিচক্ষণ দৃষ্টি দিয়ে তাকাই, তাহলে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে মানুষের কালের বিবর্তনের বা সময়ের যে একটা প্রভাব মানুষের শিল্পের মধ্যে পড়ে। আমান স্যার বলে গেছেন কিছুক্ষণ আগে, খুবই মূল্যবান কথা, যে কাল এমন একটা সময়, এটা মানুষের মানে বিবর্তন এমন একটা জায়গা, এটা মানুষের মনের মধ্যে পড়লে এই শিল্পকর্মের অন্য ধরনের ধারাবাহিকতা তৈরি হয়, যেটা আমরা এবার দেখতে পাইলাম। স্যারের কাজের যে লাইন, কালার,
স্ট্রাকচার, কম্পোজিশন এবং চিন্তার যে ক্ষেত্র বা মানে চিন্তার যে ধারাবাহিকতাটা, এই জিনিসটা আমাকে খুব অনুপ্রাণিত করেছে, খুব উদ্বুদ্ধ করেছে। এবং তার কাজের মধ্যে প্রতিটা কাজের মধ্যে একটা শক্তি অনুভব মানে লক্ষ্য করা গেছে, আমি লক্ষ্য করেছি। মানে এত স্ট্রং কাজ এবং শক্তিশালী কাজ মানে মনে হলো আরকি। কাজের যে পুরুত্ব, ঘনত্ব বা ওজন তার অনেক বেশি আমি লক্ষ্য করি। এবং মুস্তাফিজুল হক স্যারের এইবারের কাজের যে কালার ট্রিটমেন্টের মধ্যে আমি দেখলাম উনি গ্রিন কালার বেশি ব্যবহার করেছেন। এটা কেন করেছেন? আমার কাছে যেটা মনে হয় যে আসলে আমরা এই যে লকডাউনের ভিতরে গ্রিনটাকে আমরা খুব ফিল করেছি কম। কারণ হচ্ছে যে গ্রিনের কাছাকাছি আমরা যেতে পেরেছি কম। আমরা ঘরের ভিতরে বন্দি থেকেছি। কিন্তু অন্তরের যে গ্রিনটা ছিল আমাদের, ভেতরের যে গ্রিনটা ছিল, এই গ্রিনটা ছবির মাধ্যমে বের হয়ে আসছে। বেশিরভাগ কালারই আমার গ্রিনের ব্যবহার বা এই গ্রিনের যতগুলি কাজ দেখলাম স্যারের, আমার কাছে মনে হয়েছে যে প্রকৃতির কাছাকাছি না গেলেও প্রকৃতিকে যে আসলে আমরা ভিতর থেকে লালন করি শিল্পীরা, এটা স্যারের কাজের এইবারের কাজ দেখে আমার খুব মানে অন্যরকম ভালো লাগলো। আর এই যে ঈগলের কাজ, তারপর মোরগের কাজ, অত্যন্ত দুর্দান্ত কাজ করেছেন। আর উনি তো সবসময় খুব ভালো কাজ করেন। তো আগের কাজ, মাঝখানের কাজ বা এখনকার কাজ, হ্যাঁ, ঘোড়ার কাজ বিশেষ করে ঘোড়ার কাজ খুব দুর্দান্ত করেন। আমার কাছে একটা ঘোড়ার মানে কাজ আছে স্যারের, আহ, অন্যরকম। আরেকটা কাজের একটা মুস্তাফিজ স্যারের কাজের একটা মজার উদাহরণ দিতে পারি। আমার সঙ্গে ওনার একটা কাজের স্মৃতি আছে। স্মৃতিটা হচ্ছে এরকম, আহ, আমরা যখন জসিমউদ্দিন তখন উনি কি ধরনের শিল্পী বা উনি কিভাবে কাজ করেন, কাজের যে মজাটা আমি একটু মানে শেয়ার করি সবার সঙ্গে। সেটা হচ্ছে যে উনি আমাকে ফোন করছে, দুলাল তোমার কাছে কি ক্যানভাস আছে? আমি জি স্যার আছে। ও একটা কাজ করো, তুমি এটার মধ্যে ব্ল্যাক মারো। কি দিয়ে মারবো? তো বলছে অ্যাক্রিলিক কালারে ব্ল্যাক মারো, আমি এসে কাজ করবো। তা আসলেন উনি যথারীতি। ঠিক 1 ঘন্টা পরে উনি আসছেন, মানে ক্যানভাসটা শুকিয়ে গেছে। উনি নামলেন, নেমে উনি মানে সাদা কালারকে পানির মধ্যে মানে বেশি করে পানি দিলেন, সাদা কালারের সঙ্গে পানি দিয়ে উনি একটা কাজ করলেন ঘোড়ার। এত চমৎকার মানে এত সুন্দর হইলো আর কি কাজটা। খুবই স্ট্রং একটা কাজ মনে হলো। খুব অল্প সময়ের মধ্যে কাজটা যে বের করে আনলো, এই কাজটা আমার কাছে এখনো আছে, মানে এক গ্যালারিতে সংরক্ষিত আছে। তো এই জিনিসটা আমাকে খুব মানে উদ্বুদ্ধ করে। ওনার কাজের মানে স্টাইলটা ভিন্ন রকম। আর উনি সবসময় কাজ করেন। আর বিশেষ করে শিশুদের সঙ্গে তো অন্যরকম কাজ করেন। শিশুদের সঙ্গে কাজ করা কিন্তু আমরা খুব কম মানুষ দেখেছি। আমরা বিশেষ করে স্যারের কাছাকাছি যারা থাকি তারা দেখেছি। উনি কিন্তু মানে প্রাণী বা মানুষের ড্রয়িং খুব খুব মজবুত ভাবে করার চেষ্টা করেন। এবং আমি তো সরাসরি ছাত্র ওনার। উনার কাজের যে ঢংটা, শিক্ষণীয় যে প্রসেসিংটা, এটা অন্যরকম। অন্যরকম বলতে খুব সহজতর ভাবে উনি চেষ্টা করেন। আর আমি সাধারণ মানুষ হিসেবে আমাকে যে প্রশ্ন করা হয়েছে যে কাজের ধারাবাহিকতা, কাজের সৌন্দর্য বোধ, কাজের বিচক্ষণতা কিভাবে আমি উপলব্ধি করি, আমি এবারে কাজে স্যারের কাজে খুবই মুগ্ধ হয়েছি এবং খুবই ভালো লেগেছে। এবং স্যারকে আমি অনুপ্রাণিত করি যে স্যার আরো বেশি করে কাজ করবেন। শুধু এই যে লকডাউনের পরে কাজ করেছেন এটা তো এক বিষয় আছে, তারপর হচ্ছে উনি কাজটাকে যে মানে ভেতর থেকে ফিল করেছে এবার, এইটা আমি লক্ষ্য করেছি খুব বেশি। উনি খুব বেশি কাছের দিকে কাজটা করার চেষ্টা করেছেন, হ্যাঁ, কাজটাকে বেশি সময় দিয়েছেন। এইটা একটা খুবই শিল্পীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমিও কাজ করি কিন্তু আমি মানে দেখাইতে পারছি না। আমি উম আমিও এই যে করোনার কালে বেশ কিছু কাজ করেছি, ভালো লেগেছে আমার কাছে। তো প্রকৃতির কাজ করতে আসলে এই করোনাকালীন সময়ে আমার মানে ভেতরে থেকে ঘরের ভিতরে বন্দি থেকে করোনাকালীন সময় আসলে প্রকৃতির শব্দ শোনা যাচ্ছে বিষয়গুলি না। নিয়ে কাজ করতে খুব ভালো লাগে। তো আমি আবারও আসবো। এখন বোধহয় রেজা আসছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আহ, ধন্যবাদ দুলাল ভাই, খুব সুন্দর বললেন মুস্তাফিজ স্যারের সমসাময়িক কাজ নিয়ে। আহ, আমাদের মাঝে রেজাকে চৌধুরী এসেছেন, নেটওয়ার্ক দুর্বলতার কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, উনি হয়তো আমাদের সাথে আহ, থাকতে পারেননি এতক্ষণ, কিন্তু আমরা ভাগ্যবান যে উনি আমাদের মাঝে আবার এসেছেন। তো রেজাকে চৌধুরী নিয়ে আমি কিছু কথা বলে নিই। সে আমাদের ফাইন আর্ট ডিপার্টমেন্ট থেকেই পড়াশোনা করেছে, ভালো ছবি আঁকেন।
বিশেষ করে ওয়াটার কালার মাধ্যমে প্রতিকৃতি অঙ্কনে তার যথেষ্ট দখল রয়েছে। মনে হয় কর্মসূত্রে সে কিছুদিন বিদেশেও ছিলেন। ওই বিদেশে থাকার সময়ে হয়তো ওই পরিবেশে তার শিল্প চর্চার ব্যাপ্তি আরো বিকশিত হয়েছে। তো আমি যেটা বলতে চাই যে রেজা কে চৌধুরী, যে এখন যে সময় যেভাবে শিল্প চর্চা হচ্ছে, বেসিক্যালি শিল্পীরা শিল্পকর্ম করছে, তারপর এগুলা ডিজিটাল প্ল্যাটফর্মে এক্সিবিট হচ্ছে, তারপরে যে আমরা যারা অডিয়েন্স, আমরা যারা অনেক সময় দেখা যায় প্যান্ডামিক ক্রাইসিসে আমরাও এই ধরনের আড্ডা আলোচনা দিচ্ছি ডিজিটাল মাধ্যমে। তো ওই যে এক্সচেঞ্জের বিষয়টা, দেওয়া নেওয়ার বিষয়টা কিন্তু আগের মতো আর নেই। যেমন ফিজিক্যাল প্ল্যাটফর্ম থেকে এখন আমরা কিন্তু চলে আসলাম ডিজিটাল প্ল্যাটফর্মে। তো এই যে প্ল্যাটফর্ম, এই যে আমরা স্ট্রিমে কথা বলছি বা এক্স মার্কশন যেভাবে আয়োজন করছে আমাদের নিয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এই যে ডিজিটাল এক্সচেঞ্জ, এই বিষয়টাকে আপনার দৃষ্টিতে কিভাবে মূল্যায়ন করবেন? হ্যালো রেজা, শুনতে পাচ্ছ? হ্যালো 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 রেজা, তুমি শুনতে পাচ্ছ? দুলাল, মাইক্রোফোনটা অফ করো। হ্যালো রেজা, তুমি শুনতে পাচ্ছ? আমার মনে হয় আমার কথা অন্যরা শুনতে পাচ্ছেন নাকি তাও পাচ্ছেন না? হ্যাঁ, আমি পলাশ আপনার কথা ধন্যবাদ শুনতে পাচ্ছি। আরাফাত পলাশ স্যার, আমাকে এমন ভাবে উপস্থাপন করার জন্য। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, প্লিজ কন্টিনিউ করো। হ্যাঁ, শোনা যাচ্ছে? জি জি জি, প্লিজ। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, তোমার কথা শোনা যাচ্ছে রাজা। আমি আপনাকে শুনতে পাচ্ছি, কিন্তু আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, পাচ্ছি। হ্যাঁ, প্লিজ শুনতে পাচ্ছি। কন্টিনিউ করো। বলেন। আমি আপনাকে শুনতে পাচ্ছি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কন্টিনিউ করো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুমি কন্টিনিউ করো, আমার কন্টিনিউ করো। শুনতে পাচ্ছি, তুমি কন্টিনিউ করো। আমি আপনাদের শুনতে পাচ্ছি, আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি, তুমি কন্টিনিউ করো, কন্টিনিউ করো, শুনতে পাচ্ছি। কন্টিনিউ করো, ইটস ফাইন, ইটস ফাইন। শোনা যাচ্ছে? জি জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, ধন্যবাদ পলাশ স্যার, আমাকে এমন সুন্দরভাবে উপস্থাপন করার জন্য, পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আহ, হ্যাঁ, ভাল লাগতেছে আমার, আমার কথা শোনা যাচ্ছে দেখে। তো আসলে কি বলবো, শুরুতে আমি আসলে দুঃখিত যে মানে আমার তরফ থেকে আমার এদিক দিয়ে সিস্টেমের কিছু প্রবলেম দেখা দিছিল। আর দুলাল ভাইয়ের আলোচনার বেশ দুলাল ভাইয়ের আলোচনার বেশ কিছু অংশ মিস করছি। এটা এটা একটা দুর্ভাগ্য। তো আমার মনে হয় আজকের যে প্রসঙ্গে আরাফাত স্যার আমাকে বলতে বললেন, তার আগেই কিছু কথা না বললেই নয়। সেটা হচ্ছে ধন্যবাদ এই জন্যে যে আমার মনে হয় রেজা আবারও লাইন থেকে আউট হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আমরা আলোচনা অব্যাহত রাখি। আমি আহ, আহ, আবারও ধন্যবাদ জানাবো এক্স মার্কশন গ্রুপকে, কারণ এরা এত সুন্দর একটি প্ল্যাটফর্ম করে দিয়েছেন আমাদের জন্য, যে আমরা শুধু শিল্প সাহিত্য নিয়েই নয়, সমসাময়িক অনেক বিষয় নিয়ে আমরা এই প্ল্যাটফর্মে আলোচনা করছি। প্রিয় মুখগুলাকে বারবার দেখছি, একজন আরেকজনের ভাবনা কি রকম সেটাও শেয়ার করছি। এর চেয়ে বড় কি হতে পারে? আমার কাছে তো ক্রাইসিসটা আর এখন ক্রাইসিস মনে হচ্ছে না, আমার কাছে সৌভাগ্য মনে হচ্ছে যে অ্যাটলিস্ট একটা জায়গায় স্থির হয়ে আমরা একজন আরেকজনকে শুনছি। আমরা মনে হয় একটা অস্থির সময়ে মধ্যে দিয়ে যাচ্ছিলাম। করোনা কিছুটা হলেও আমাদের মধ্যে যে নিজের বাসস্থানে থেকে অন্যের কথা মনোযোগ দিয়ে একটু শোনা, সেই প্রবণতা তৈরি করে দিয়েছে। আমি আবারও ধন্যবাদ জানাবো এক্স মার্কশন গ্রুপকে। তো
তোমরা অসাধারণ একটি উদ্যোগ নিয়েছো এবং শান্ত মরিয়াম পরিবারকে একটি কি বলবো যে একই বন্ধনে বেঁধে ফেলেছো তোমরা এই অনুষ্ঠানের মাধ্যমে। আমি তোমাদেরকে বলবো যে এই ধারাবাহিকতা অব্যাহত রাখো। আমাদের অনেক বন্ধু বান্ধব দেশে বিদেশে আছেন, তারাও এই প্রোগ্রাম নিয়ে উচ্ছ্বাসিত। অনেকেই বিদেশে থাকলে কি হয়, যেটা হয় যে অনেক সময় আইসোলেশনে ভোগে, এই মাধ্যমে কিন্তু তারা আমাদের কাছে আসতে পারতেছে, আমাদের কথা শুনে, আমাদের মুখ দেখে। আমাকে অনেকেই ফোন দিয়েছে প্রোগ্রামটা নিয়ে। গতকালকে মনে হয় মাহবুবে সুবাহানি ইউএসএ থেকে ফোন দিয়ে বললো যে আমার খুব ভালো লাগে, আমি একটা এপিসোডও মিস করি না। হ্যাঁ, এরকম অনেকেই আছে যারা বিদেশে আছে। আমাদের ছাত্রছাত্রীরা তারা এই বিশ্ববিদ্যালয়ের প্রতি একটা তীব্র অনুরাগ, একটা ভালোবাসা, কিভাবে লিস্ট টাচে থাকা যায়, শিকড় তো এখানে, পরিশেষে শিকড়টা তো এখানে। তো তোমাদের এই উদ্যোগ চলমান থাকুক, আমরা তোমাদের পাশে সবসময় আছি, সবসময় থাকবো, যে যেভাবে পারি সহযোগিতা করব। তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে এসে পড়েছি। রেজা, তুমি যদি কিছু কন্টিনিউ করতে চাও প্লিজ কন্টিনিউ করো। যদি নেটওয়ার্কে প্রবলেম হয় তাহলে আমরা দেওয়ান মিজান স্যারের কাছে যাব। আমার মনে হয় রেজা কমিউনিকেট করতে পারছে না নেটওয়ার্কের কারণে। রেজা শুনতে পাচ্ছে? রেজা? যাই হোক, আমার মনে হয় না ও কন্টিনিউ করতে পারবে, কারণ ও অনেক চেষ্টা করেছে, ওর মধ্যে চেষ্টা ছিল আমাদের সাথে টাচে থাকার জন্য। আমাদের দুর্ভাগ্য যে আমরা শিল্পী রেজাকে চৌধুরীর বক্তব্য, তার সুন্দর কথা আমরা মিস করেছি। ভবিষ্যতে সে যেন অন্য কোনো প্রোগ্রামের মাধ্যমেই হোক আমাদের সাথে যেন যুক্ত হয়ে তার কথাগুলা বলতে পারে, শেয়ার করতে পারে, সেই আকাঙ্ক্ষায় থাকলাম। পরিশেষে আমি শিল্পী দেওয়ান মিজান স্যারকে এই যে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের ছাত্রছাত্রীরা তৈরি করেছে, এবং এই ধারাবাহিকতায় মুস্তাফিজ স্যারের এক্সিবিশন এবং আমাদের ক্লাস পরিচালনাও এখন অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে। এই যে চেয়ারম্যান স্যারকে নিয়ে আমরা নানান ভাবনা, তার স্মৃতিচারণ যে অনলাইনে করছি, সেই যে একটা নতুন মাত্রা আমাদের জীবনের সাথে জড়িয়ে গেছে, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? স্যার কি আমার কথা শুনতে পাচ্ছেন? ধন্যবাদ। রেজা হ্যাঁ, রেজা থাকতে পারলে ভালো লাগতো। ও বারবার যান্ত্রিক গোলযোগের কারণে ও স্ক্রিন আউট হয়ে যাচ্ছে। স্যার প্লিজ আপনি কন্টিনিউ করে যান আজকের মতো। শিল্পী দুলাল ইসলাম, তাকে ধন্যবাদ। আমান স্যার ধন্যবাদ। পলাশ, রেজা আবার এসছে, সবাইকে পক্ষ থেকে দারুণভাবে ধন্যবাদ জানাই। কারণ একসঙ্গে এইরকম ভাবে আড্ডা মারার যে প্ল্যাটফর্মটি যারা তৈরি করেছে তাদেরকে তো মহা অভিনন্দন। হ্যাঁ, তারা এত দারুণ একটা কাজ করেছে যে এই করোনার সময় যে সবাইকে আবার একটা প্ল্যাটফর্মে এনেছে, একত্রিত করেছে। মানে তার চিন্তা ভাবনা গুলোকে একসঙ্গে শেয়ার করবার একটা যে চৌকি, সেটি তারা তৈরি করেছে। তো তাদেরকে নিরন্তর অভিবাদন, আমার পক্ষ থেকে স্যালুট। তো যে বিষয়টা তুমি বলছিলে বা একটু আগেও কথা হচ্ছিল যে শিল্পীদেরকে আরো বেশি মানবিক হতে হবে। এখন মজার বিষয় হচ্ছে যে আমরা মানুষ কিনা। হ্যাঁ, দেখতে হাত পা আছে চারটা, কিন্তু দেখতে মানুষের মতো, আসলে মানুষ কিনা এটা একটা বিরাট ব্যাপার। কিন্তু এখন আমরা যদি মানুষ না হতে পারি তাহলে মানবিক এই প্রশ্নটাই অবান্তর। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আসলে কি আঁকি, কি দেখাতে চাই। আমরা তো আসলে নিজেকেই দেখাতে চাই, নিজেকেই আঁকি। আমার যে যাপিত জীবনের গল্প, আমি যে জীবনে বাস করি, যে ভূগোলে বাস করি, সেই ভূগোলের যে ছায়াচিত্র, সেই ভূগোলের যে ঘটনার অভিজ্ঞান, সেটাই তো আমি নিজের জ্ঞানে ধারণ করি এবং সেটাকে প্রকাশ করি। হ্যাঁ, শিল্পীরা তো আসলে একটা আয়না, যে আয়নাতে পরিবেশ
পারিপার্শ্বিক অবস্থার গুলো রিফ্লেকশন হচ্ছে, সেই রিফ্লেকশনটা আবার ছড়িয়ে পড়ছে। তাহলে এখন শিল্পী হওয়া কিন্তু কঠিন ব্যাপার। পিকাসো কিন্তু বলেই গিয়েছিল যে আমি সারা জীবন শিশু হবার চেষ্টা করি, যে শিশুর সারল্যতা আর যে শিশু বোধের মধ্যে যে আলাদা একটা অভিজ্ঞান, আলাদা একটা জগৎ, আলাদা একটা সাহসের জগৎ, তাই না? সে হয়তো একটা মানুষকে এঁকে দিল পুরো পিঙ্ক কালার। তো এই যে তার যে জগৎ, তার যে জগতের যে ভাবনা, এটি একেবারেই অন্যরকম, একেবারেই সাহসী, একেবারেই অবচেতনের একটা প্রকাশ, যে প্রকাশটা আমরা করতে জানি না, করতে পারি না, আমরা করতে ভয় পাই। বড়রা আমরা যেটা করতে ভয় পাই, শিশুরা সেটা অবলীলায় করে। এখন ঘটনা হচ্ছে পিকাসোর সারা জীবনের চেষ্টা ছিল শিশু হবার জন্য। সে সত্যিকারের শিল্পী বলে তার ওই বোধ উপলব্ধিটা ছিল। এখন ঘটনা হচ্ছে যে আমাদের মধ্যে কি ওই বোধ উপলব্ধিটা আছে? নাই। এখন শিল্পী কারা, আমরা শিল্পী কাদেরকে বলছি সেটি দেখবার বিষয় আছে। আমরা শিল্পীদের মধ্যে অনেকগুলো ধরন আছে। একাডেমিক শিল্পী, ব্যাচাডেমিক শিল্পী, শিল্পী, ধামাধরা শিল্পী, হ্যাঁ, আরো বহু প্রকারের শিল্পী আছে। তো শিল্পী লাগালেই তো আর শিল্প হয়ে ওঠে না। যেরকম বাংলায় এত এত স্টুডেন্ট পড়ে, শয়ে শয়ে স্টুডেন্ট পড়ে, সবাই কি কবি হয়ে যায়? বাংলায় পড়লেই কি তারা কবি হয়? না। আর চারুকলায় পড়লেই কি তারা শিল্পী হবে? না, কেউ কিন্তু বলে দেয় নাই। আর চারুকলায় না পড়লেও যে শিল্পী হবে না সেটিও কিন্তু কেউ বলে দেয়। এই শিল্পী হওয়াটা একটা স্বতঃস্ফূর্ত প্রণোদনার মতো, একটা নদীর চলন ভঙ্গির মতো, একটা বৃক্ষের ডাল যেভাবে হাওয়ায় শূন্যে বেড়ে ওঠে সেই রকম। তাকে কেউ বলে দিতে হয় না, সে স্বতঃস্ফূর্তভাবে হয়ে ওঠে। এই যে স্বতঃস্ফূর্ত হয়ে ওঠার যে সুন্দর, সেটি হচ্ছে শিল্পকলা, সেটি হচ্ছে শিল্পী। তাহলে যে মানুষটি খুব ধান্দাবাজি করে চলার ভঙ্গি করে, যে মানুষটি প্রতিনিয়তই তার প্রোডাক্টটাকে বেচবার জন্য সিন্ডিকেট তৈরি করে, সে তো শিল্পী হতে পারে না। তো সে হয় হচ্ছে কারিগর। সে হয় কি? কারিগর। সে চেয়ার টেবিলের মতো ক্যানভাসের মধ্যে রং লাগায় বানায়। আমান স্যারকে একটু মাইক্রোফোনটা অফ করতে বলো, হ্যাঁ, ইয়েকে দুলালকে। তাহলে সে হচ্ছে চেয়ার টেবিল বানায় এবং 5 টাকা 10 টাকা করে বাজারে বেচে। আমাদের মধ্যেও আমরা যারা ক্যানভাসে একটু রং টং ভরায় দিয়া, কিছু একটা নাম দিয়া, যদি নাম না জানি বলি যে অনামিকা, আনটাইটেল বলে একটা গোলক ধাঁধা তৈরি করে বেচে দেই। যত আমি গোলক ধাঁধা করতে পারি তত আমি বড় মাপের শিল্পী। যত আমি নিজেকে রংচঙের মধ্যে হারায় আলাদা করতে পারি তত আমি বড় মাপের শিল্পী। তাই বলে কি আমি জ্যাকসন পলককে ওই খাতায় রাখবো? না। তার একটা দীর্ঘ জার্নি আছে, একটা যাত্রা আছে, একটা জীবনের গল্প আছে। সেইগুলোকে নিয়ে দেখতে হবে যে এই শিল্পীটা আসলে কোন জায়গা থেকে তৈরি হচ্ছে, তার যাত্রাটা কোথা থেকে শুরু হয়েছে এবং কিভাবে এসছে। আমরা যে অ্যাবস্ট্রাক্ট আর্টকে অ্যাবস্ট্রাক্টিটি অস্বীকার করবো সেটাও কিন্তু না। তো তারও কিন্তু একটা শুরু আছে এবং একটা চলন ভঙ্গি আছে এবং একটা জায়গায় গিয়ে তার বিকশিত হবার একটা ব্যাপার থাকে। যেরকম রবীন্দ্রনাথের যে কথাটা হয়, সহজ করে যায় না বলা সহজে। এই যে সহজ করে যায় না বলা সহজে, এটি কিন্তু খুব কঠিন একটা জায়গা। তো এই জায়গাটায় আসতে গেলে একজন শিল্পীকে 40 বছর 50 বছর সাধনা করে তারপরে শিশুর মতো একটা বেয়ারা লাইন দেওয়ার তার যোগ্যতা তৈরি হয়। এখন আমাদের যাদের মধ্যে ওই বেয়ারা লাইনটিকে দেওয়ার যোগ্যতা তৈরি হয়, সেটা আমি বলবো যে শিল্পের একটা প্রণোদনা তৈরি হয়েছে। আদারওয়াইজ আমরা যে রংচঙে করে ছবি বানাই, আমরা যে একটু আগেও আমান স্যার বলছিলেন খুবই চমৎকার, তো সেটি হচ্ছে যে আমরা আমাদের মধ্যে যে মানবিক জায়গাটা, সেই মানবিক জায়গাটাকে প্রকাশ করছি না বা করতে পারছি না। কারণ পারছি না ওইসব কারণে আমাদের মধ্যে সিন্ডিকেটের একটা ঘটনা ঢুকে গেছে, আমাদের মধ্যে নিজেকে সেল করবার একটি ঘটনা ঢুকে গেছে, আমাদের মধ্যে লোভের একটা চূড়ান্ত ব্যাপার ভিতরে ঢুকে গেছে। তো যাদের মধ্যে এইসব বিষয়গুলো বাস করে তারা কি আর শিশু হতে পারে? কখনো কখনোই শিশু হতে পারে না। আমাদের মধ্যে আসলে শিল্পী নাই, আমাদের মধ্যে আসলে সত্যিকার অর্থে এরকম কবি নাই, সত্যিকার অর্থে মানুষ নাই। দেখতে 4 হাত পায়ের মানুষের মতো মানুষই নাই, তাহলে তো আর সব বাকি।
তাহলে এই যে অরূপের রূপ সে কে ধরবে? মানুষ না না থাকলে কে ধরবে? তো আমরা বলি যে ঈশ্বরের হচ্ছে প্রতিবিম্ব হচ্ছে মানুষ, ঈশ্বরের হচ্ছে ভগ্নাংশ হচ্ছে মানুষ। তাহলে সে যে ঈশ্বরই না, সে ঈশ্বরের রূপের সঙ্গে মিশবে কি করে? ওই অরূপের রূপ ধরাটা খুব সহজ না। তাইলে এই অরূপের রূপের সঙ্গে মিশতে গেলে নিজেকে শূন্য করতে হয়। আর নিজেকে শূন্য করার ক্ষমতা আমাদের নাই। আমরা কি করে নিজেকে শূন্য করব? আমরা ভয় পাই শূন্য হতে। আমরা প্রার্থনায় দাঁড়ায়ও 10টা চিন্তা করি যে কার কাছ থেকে কত মারা যাইব, ওই পেন্টিংটা কারে গোছায় দেওয়া যাইব, ওইটা কারে কি করে ওইটাতে বেচা ফেলানো যাইব। এই যে প্রোডাক্টিভ যে চিন্তা ভাবনা, এই যে কারখানা ওরিয়েন্টেড যে চিন্তা ভাবনা, এগুলো আমাদেরকে মেকানাইজ করেছে, এগুলো আমাদেরকে জিওমেট্রিক করেছে। তো আমরা জ্যামিতিক হারে বাড়ছি, জ্যামিতির মতো যে খোঁচাখুচি, ওই খোঁচাখুচি গুলার মধ্যে বেড়ে উঠছে। তো যার কারণে আমাদের ওই নদীর মতো সারল্যতা নাই, বৃক্ষের মতো সবুজ ছায়া নাই, যে কারণে আমরা খুব প্রবলেমে থাকি। যে কারণে আমাদেরকে আমাদের পৃথিবীর যে অভাব অনটন গুলো, পৃথিবীর যে ক্রাইসিস গুলো, মানুষের মধ্যে যে টানাপোড়েন গুলো, এগুলো আমাদেরকে টানছে না। আমাদেরকে টানবে কি করে? আমরা মানুষই হতে পারি না। তাহলে এই সমস্যাগুলোর উত্তরণ কিভাবে ঘটতে পারে, সেটির একটি বড় নজির কিন্তু দেখাচ্ছে আজকের করোনা কাল। আমি করোনা কালকে এর আগেও ধন্যবাদ দিয়েছি, এখনো ধন্যবাদ দিচ্ছি, এই কারণে যে করোনা কিন্তু আমাদের এই মুখোশগুলোকে খুলে দিয়েছে। আমাদের মুখের যে মুখোশগুলো, সেগুলোকে করোনা খুলে দিয়েছে। করোনা দেখিয়ে দিয়েছে কে আপন কে পর, কে তোমার বিপদে আছে কে তোমার বিপদে নাই। করোনা দেখিয়ে দিয়েছে যে সত্যিকার অর্থে পৃথিবীর সংযমটা কি হওয়া উচিত ছিল, কি হওয়া উচিত। আজকে এই যে গ্লেসিয়ারের কথা বলা হচ্ছে, আমরা তো তাই করছি। আমরা আমাদের যে বৈষয়িক যে যে warmth, স্যার, সেটাকে বাড়িয়ে তুলছি। আমাদের নানা অনুষ্ঠানের শেষের দিকে ঘটনাচক্রে আমরা অস্ত্রের, হ্যাঁ জি জি হ্যাঁ, স্যার, তাহলে আমরা যে এই যে অস্ত্রের যে ঝঞ্ঝনানি, আমরা একে অন্যকে মারবার জন্য যেই চিন্তাগুলো করছি, যেই অর্থের লগ্নিগুলো করছি, এগুলো থেকে আমাদেরকে বেরোতে হবে। আমাদেরকে মানবিক হতে হলে অনেক জায়গাগুলোকে আমাদেরকে নতুন করে চিন্তা করতে হবে। তাহলে আমার মনে হয় যে আমরা এই করোনা কালও আমাদের একটা শিক্ষা দিয়ে যাচ্ছে, সেই শিক্ষাটা আমরা মনে রাখবো। আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শেষের দিকে আমরা চলে আসছি। রেজা যদি কিছু বলতে পারতো আমার মনে হয় যে ভালো লাগতো। হ্যাঁ পলাশ? রেজা তো মানে আমার মনে হয় ওইখানে নেটওয়ার্কের প্রবলেম আছে, তো ওই জন্য আসতে পারছে না, বারবারই পলাশ ভাই, লাঞ্চ। জি পলাশ ভাই, আপনি আপনি উপসংহারটা টেনে দেন প্লিজ। জি। তো যাই হোক, আজকের আলোচনা অনেক প্রেক্ষাপটে জমে উঠেছিল। আহ, শিল্পীদের সান্নিধ্য আমি খুব উপভোগ করেছি ব্যক্তিগতভাবে। তাদের শিল্প নিয়ে তাদের চিন্তা, তাদের সমসাময়িক যে ভাবনা, সত্যি আমাকে অনুপ্রাণিত করেছে, আমার মধ্যে সাহস জুগিয়েছে, আমার মধ্যে আনন্দ জুগিয়েছে। আমি বেঁচে থাকার স্বপ্ন দেখছি আপনাদের কথায়, আপনাদের ভাবনায়। তো আমি আরো আসতে চাই আপনাদের সাথে এই ধরনের শেয়ারিং এ। আমি এক্সমার্কশনদের কেও বলবো, তোমাদের পাশেও থাকতে চাই আমাদের চিন্তা ভাবনা এবং আদর্শ নিয়ে। আমাদের মধ্যে অনেক দুঃখ আছে, আমাদের মধ্যে অনেক কষ্ট আছে, অনেক যন্ত্রণা আছে। মুক্তির পথ একটাই, মানবিকতা। একটা প্ল্যাটফর্মে একজন আরেকজনের হাত ধরে বেঁচে থাকবো মানুষের মতো, সেই শুভকামনায় রইল। যদি শিল্পী আমানুল্লাহ স্যার দুটি কথা বলে শেষ করেন, আনন্দের কথা, ভালো লাগার কথা, দুটি লাইন দিয়ে, আমার মনে হয় প্রোগ্রামটা আরো সুন্দর হবে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ এক্সমার্কশনকে, ধন্যবাদ সকল ভিউয়ার্সদেরকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আনমিউট করা আছে, আপনি একটু আনমিউট করে নেন। আমান স্যারের এটা নোট করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি। সবাইকে নিয়ে আমরা করোনা মুক্ত একটা পৃথিবীতে নতুন ভাবে বাঁচতে চাই, নতুন পেন্টিং করব, নতুন ভাবে জীবনকে দেখবো, এরকম একটা আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ।
তো ধন্যবাদ পরিশেষে সবাইকে। আজকে এই পর্যন্তই থাক। শুভরাত্রি। তো বিদায় নিচ্ছি আজকে এই পর্যন্তই।